দেখা যায় জার্নাল হলো আমরা এর আগের ক্লাসও জার্নাল করেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে আমরা শিখেছি যে ডেবিট এবং ক্রেডিট কিভাবে করতে হয় সেই জিনিসটুকু। আজকে আমরা ফর্মাল ওয়েতে জার্নালটা দেখব। যে জার্নাল হলো transactions are initially recorded in chronological order in a journal before being transferred read to the accounts. The journal is referred to as the book of original entry. For each transaction, the journal shows the debit and credit effects on a specific accounts. Entering transaction data in the journal is known as journalizing. A complete entry consists of the date, the account title and explanation, and the amounts to be debited and credited. মূল কথা হলো যে জার্নাল হলো যে আমাদের যে কোনো ট্রানজেকশনের প্রথম যে রেকর্ডিং আমরা যেটা লিপিবদ্ধ করি সেটাকে আমরা বলি জার্নাল। অর্থাৎ যে কোনো ট্রানজেকশন হোক না কেন, যদি সেখানে ইকোনমিক ইভেন্ট থাকে, যদি ফিনান্সিয়াল কোনো ফিগার থাকে এবং সেটা যদি আমার প্রতিষ্ঠানের জন্য যদি হয়, আমরা এর আগেও বলেছি যে অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়, সেখানে আমরা বলেছি, আলোচনা করেছি। সো দ্যাট যদি আমার প্রতিষ্ঠানের জন্য যদি হয় সেক্ষেত্রে আমাকে প্রথমেই রেকর্ড করতে হবে, আমার বুকসে রেকর্ড করতে হবে। রেকর্ডের যে সিস্টেম আমরা গত ক্লাসে যেভাবে ডেবিট ক্রেডিট শিখেছি, ঠিক জার্নালটা ওই রকমের লেখে না। জার্নালটা আমি অবশ্য লিখতে পারিনি, এর আগে ক্লাসের টাইম হয়ে গেছে, আমি এটা করতেছিলাম। প্রথম কলামটা আমরা লিখবো, একটা ডেট দেব যে কোন ডেটে, বা তার আগে আরেকটা কলাম আমরা করতে পারি যেটাকে আমরা বলি সিরিয়াল নাম্বারও দিতে পারি। তারপরে আমরা একটা ডেট লিখবো যে কোন ডেটে জার্নালটা হয়েছে বা কোন ডেটে আমার ট্রানজাকশন সংগঠিত হয়েছে। এবং তারপরে যে অ্যাকাউন্ট কলামটা, সেই কলামে আমরা লিখবো, এই কলামে আমরা লিখবো অ্যাকাউন্টস টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, অথবা অনেক সময় আমরা পার্টিকুলারসও বলি। এবং নেক্সট কলামে আমরা এই কলামটা লিখবো এলএফ মিন্স লেজার ফোলিও। তার রিএফ লিখতে পারবো না আমরা? কি আরইএফ রেফারেন্স? হ্যাঁ, রেফারেন্সও লেখা যায়, রেফারেন্স আর একটা কলাম করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার জার্নাল করার জন্য যেই তিনটা কম্পালসারি, কারণ জার্নাল ইজ এ প্রাইমারি রেকর্ডিং অফ এ সাম অ্যাকাউন্টস, সো দ্যাট অ্যাকাউন্টসে আমরা পড়ে আসছি যে অ্যাকাউন্টস হতে হলেই তার একটা নেম থাকতে হবে, তার একটা পার্টিকুলার থাকতে হবে, তার ডেবিট এবং ক্রেডিট থাকতে হবে। সো দ্যাট এখানে যে ডেবিট, এই ডান পাশে এই কলামটা ডেবিট, এই কলামটা ক্রেডিট এবং এই কলামটা টাইটেল অফ দি অ্যাকাউন্টস, এই তিনটে আমার কম্পালসারি। এরপরে আমি যত খুশি তত কলাম করে আমি নাম দিতে পারবো, অসুবিধা নেই। আমি যেমন বলেছিলাম ডেটের আগে যেমন বলা যায় এসএল, এটা আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই তিনটা কম্পালসারি, ডেবিট, ক্রেডিট এবং পার্টিকুলার, এই তিনটা থাকতেই হবে আমাকে। কাজে আমরা যখন কোনো ফর্মাল ওয়েতে যখন আমার কাছে জার্নাল চাবে পরীক্ষাতে, তখন কিন্তু আমরা পরীক্ষাতে জার্নাল ফর্ম সাপ্লাই দেই। পরীক্ষার আপনাদের কখনোই এই ফর্মটা খাতায় এক্সট্রা করার কোনো প্রয়োজন নেই, আপনারা বললেই হবে যে আমাকে জার্নাল শিট দেন। সেক্ষেত্রে ইনভিজিলেটর যিনি থাকবেন আপনাকে জার্নাল শিট সাপ্লাই দেবে, সেই জার্নাল শিটে আপনারা জার্নাল করবেন। আর যদি কখনো কোনো ফর্মাল হইতে আপনাকে জার্নাল করতে হয়, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে এই টাইটেল অফ দি অ্যাকাউন্টস অথবা এক্সপ্লেনেশন অথবা পার্টিকুলার্স এন্ড দি ডেবিট এন্ড ক্রেডিট, এই তিনটা কলাম থাকতেই হবে। এরপরে আপনি দুইটা এখানে এক্সট্রা দিতে পারেন, একটাকে আমরা এলএফ বলেছি মানে লেজার ফোলিও, আর একটাকে উনি বলছেন রেফারেন্স দিতে পারেন। রেফারেন্স মানে হলো আপনি যে জার্নালটা করেছেন তার রেফারেন্সটা কোথা থেকে পেলেন, কোথা থেকে উৎপত্তি হলো, সেই রেফারেন্সটা লিখে রাখতে পারেন। এবং এলএফ মানে লেজার ফোলিও, মানে লেজারে কোন পৃষ্ঠায় জার্নালটা পাওয়া যাবে তার একটা রেফারেন্স আপনি এখানে রাখতে পারেন। এবং ডান পাশে ডেবিট এন্ড ক্রেডিট, এই হলো ফর্মাল হইতে আমরা জার্নাল করব। যদি কখনো অঙ্কে আসে বা পরীক্ষাতে আসে, আমরা এইভাবে ঘর করে ফর্মাল হইতে করব। এবং প্রতিটা জার্নালেরই এই কলামে আমরা জার্নালটা করে এখানে আমি লিখলাম, লেখার পরে যে ডেবিট হবে ডেবিটের ঘরে লিখবো, যে ক্রেডিট হবে ক্রেডিটের ঘরে লিখবো। কিন্তু এই পার্টিকুলারসে ডেবিট এবং ক্রেডিট বোঝানোর জন্য আমরা একটু গ্যাপ করে নিচে একটু টু লিখবো, যেটা আমরা গত ক্লাসে করেছি।
অর্থাৎ উপরে যদি ডেবিট থাকে ডেবিটের পার্টিকুলারসটা আগে লিখবো, লিখে টু দিয়ে একটু গ্যাপ করে টু লিখে তারপর আমরা ক্রেডিটের পার্টিকুলারসটা লিখবো, লিখে ডেবিটের ফিগারটা এখানে লিখবো, ওই ঠিক লেখার সামনেই ফ্রন্টই লিখবো এবং তার একটু নিচেই লিখবো ক্রেডিটের ফ্রন্টে আমরা ক্রেডিট ফিগারটা লিখবো। কিন্তু শর্ত হলো যে যদি কখনো পরীক্ষাতে জার্নাল আসে, প্রত্যেকটা জার্নাল শুড হ্যাভ এ ফুল ডেসক্রিপশন, কি জন্য আপনি জার্নালটা করেছেন তার একটা ব্যাখ্যা থাকতে হবে। এই জার্নালের নিচে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা ব্যাখ্যা দিতে হবে আমাকে যে কি কারণে আমি জার্নাল করলাম, সেই কারণটা আমরা লিখতে হবে। তো আমরা যখন ফর্মাল হইতে আবার জার্নাল করব তখন আমরা দেখবো যে কিভাবে লিখতে হয় সেটা। তো আমরা শিখলাম আজকের যে জার্নাল কাকে বলে এবং জার্নাল করতে হলে কিভাবে করতে হবে এবং তার ফর্মটা কি রকমের সেটা শিখলাম। এখন আমরা শিখবো যে জার্নাল কত রকমের হতে পারে। আমরা এখানে দেখিয়েছি যে জার্নাল ইজ মেবি 8 টাইপস, 8 রকমের হতে পারে জার্নাল। প্রথমটা বলছি সিম্পল, তারপর কম্পাউন্ড, তারপর ওপেনিং জার্নাল, তারপর অ্যাডজাস্টিং জার্নাল, রিভার্সিং জার্নাল, কারেক্টিং জার্নাল, ট্রান্সফার জার্নাল এন্ড ক্লোজিং এন্ট্রি বা ক্লোজিং জার্নাল। আমরা অনেক সময় জার্নালকে এন্ট্রিও বলি, সেজন্য এখানে আমি এন্ট্রি লিখেছি। অনেক সময় আমরা এন্ট্রি, অনেক সময় জার্নাল বলি, সেম থিং। নাও আমরা দেখবো যে সিম্পল জার্নালটা কাকে বলে। আমি এখানে কিন্তু গত ক্লাসের মতনই লিখেছি সংক্ষেপে, এই ফর্মে লিখিনি, কিন্তু যখন এই পরীক্ষাতে আসবে তখন ফর্মে লিখব। ওকে, সিম্পল জার্নাল কাকে বলে? সিম্পল জার্নাল হলো যখন কোন ট্রানজেকশনে অনলি ওয়ান ডেবিট এন্ড অনলি ওয়ান ক্রেডিট, একটা মাত্র ডেবিট থাকবে এবং একটা মাত্র ক্রেডিট থাকবে, এই ধরনের জার্নালকে আমরা নরমালি বলে থাকি সিম্পল জার্নাল। এখন এখানে যদি আমাকে ন্যারেশন, দ্যাট মিন্স আমি একটু আগে বলেছি জার্নাল লিখতে গেলে জার্নালের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনাকে ন্যারেশন লিখতে হবে। কি কারণে এটা করলাম, এখানে আমি যদি কিছু নাও জানি তাহলে এটা দেখেও আমি ন্যারেশনটা লিখতে পারবো। এখানে একটা নিচে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো যে টু records the purchase of equipment by cash। আমি কিন্তু জানি না এই ঘটনাটা কি ঘটছিল, কিন্তু আমি জার্নালটা দেখে কিন্তু লিখে ফেললাম। বোঝা যাচ্ছে যে ঠিক এইভাবে ন্যারেশনটা লিখতে হবে। বোঝা গেল যে ইকুইপমেন্ট যেহেতু ডেবিট এবং ক্যাশ যেহেতু ক্রেডিট হয়েছে, তার মানে বাই ক্যাশ একটা ইকুইপমেন্ট কিনেছে, সেজন্য আমি লিখলাম যে টু রেকর্ডস দি পারচেজ অফ ইকুইপমেন্ট বাই ক্যাশ, অর্থাৎ নগদে একটা ইকুইপমেন্ট কেনা হয়েছে, সেজন্য আমি জার্নালটা করেছি। ওকে, সিম্পল জার্নাল। এরপরে আমরা শিখবো যে কম্পাউন্ড জার্নাল। কম্পাউন্ড জার্নাল হলো কখনো যদি কোনো ট্রানজেকশনে বা কোনো জার্নালে একাধিক ডেবিট এবং একাধিক ক্রেডিট থাকে, সেই ধরনের জার্নালকে আমরা বলবো কম্পাউন্ড জার্নাল। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা হয়েছে ডেবিট আর দুটো হয়েছে ক্রেডিট, সো দ্যাট ইটস এ কম্পাউন্ড জার্নাল। আমরা বলেছি সংজ্ঞাতে যে কোনো জায়গায় হোক না কেন, সে ডেবিটই হোক আর ক্রেডিট হোক, যদি মোর দ্যান ওয়ান হয়, এখানে দুইটা ক্রেডিট হয়েছে আর এখানেও দুটো হতে পারতো। ধরেন এখানে এটা যদি আমি 30 করি, সরি এখানে এটা যদি আমি ধরেন 20 করি, আর না এটা আমি 10 করলাম, এবং আরেকটা যদি আমি এখানে 40-এর ফিগার লিখি, যদি ধরি যে ইকুইপমেন্ট তো বিল্ডিং, ধরেন বিল্ডিং, আমি কম্পিউটার লিখলাম, কম্পিউটার ডেবিট করলাম ধরেন 40,000। সো নাও টু debit and to credit, it is also a compound journal.
ইট ইজ অলসো এ কম্পাউন্ড জার্নাল। দুটো ডেবিট হয়েছে, দুটো ক্রেডিট হয়েছে, অথবা এমন হতে পারে যে দুইটা ডেবিট হয়েছে, একটা ক্রেডিট হয়েছে। যেভাবেই হোক না কেন, যদি মোর দ্যান ওয়ান আইটেম থাকে তাহলে সেই ধরনের জার্নালকে আমরা কম্পাউন্ড জার্নাল বলবো। দেন ওপেনিং জার্নাল। ওপেনিং জার্নাল কাকে বলে? ওপেনিং জার্নাল হলো আপনার যখন কোনো ন্যারেশন দিতে হবে না? জি হ্যাঁ, ন্যারেশন লিখতে হবে। এখানে ন্যারেশন তো আগেই বলেছি যে প্রত্যেকটা আপনার জার্নালে ন্যারেশন দিতে হবে। এখানে ন্যারেশন লিখবেন যে ধরুন এই ইকুইপমেন্টটা নগদে কিনেছেন, কম্পিউটারটা বাকিতে কিনেছেন। কারণ কি, এখানে ক্যাশ নগদ আছে এবং অ্যাকাউন্টস পেয়াবেল আছে। তার মানে ধরে নিলাম যে একটা আপনার নগদে কেনা হয়েছে আর একটা বাকিতে কেনা হয়েছে, অথবা এই 50-এর ভিতরে মাত্র 30,000 নগদ দিয়েছেন, 20,000 পাবে। তাহলে হবে টু রেকর্ড দি পারচেজ অফ ইকুইপমেন্ট অ্যান্ড কম্পিউটার বাই ক্যাশ অ্যান্ড ক্রেডিট। টু রেকর্ড দি পারচেজ অফ ইকুইপমেন্ট অ্যান্ড কম্পিউটার বাই ক্যাশ অ্যান্ড ক্রেডিট। তার মানে ন্যারেশনে বলতে চাচ্ছি যে একটা ইকুইপমেন্ট, একটা কম্পিউটার কিনেছি নগদে এবং বাকিতে। তাহলে লিখবো টু রেকর্ড দি purchase of equipment and computer by cash and credit। তাহলে কম্পাউন্ড জার্নাল আমরা ক্লিয়ার হলাম যে যখনই মোর দ্যান ওয়ান ডেবিট আর মোর দ্যান ওয়ান ক্রেডিট হবে তখন আমরা তাকে কম্পাউন্ড জার্নাল বলবো। স্যার একটা কোশ্চেন স্যার, এখানে যে আমরা ইকুইপমেন্ট লিখতেছি, কম্পিউটার লিখতেছি, এগুলো অ্যাকাউন্ট লেখা লাগবে না স্যার? হ্যাঁ লেখা লাগবে, লেখেন, অবশ্যই লেখা লাগবে, অ্যাকাউন্ট তো অবশ্যই লিখতে হবে। স্যার অ্যাকাউন্ট না লিখলে কি কোনো বিগ প্রবলেম স্যার? না, বিগ প্রবলেম না, কিন্তু লেখা উচিত এবং আপনি অটোমেটিক্যালি আপনার কলমে চলে আসবে, আপনার কলমে তখন অটোমেটিক্যালি চলে আসবে, বুঝতে পেরেছেন? আপনি যখন ওই জার্নাল ফর্মে লিখবেন তখনই দেখবেন যে ইকুইপমেন্ট লেখার পর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসে। কলম দিকে যখন লিখবেন অটোমেটিক চলে আসবে, দেখবেন। সো দ্যাট অ্যাকাউন্ট লিখতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই, কারণ প্রত্যেকটা একটা অ্যাকাউন্ট। আমি এখানে তাড়াহুড়া করে অ্যাকাউন্টটা লেখা হয়নি, কিন্তু প্রত্যেকটাই এই যে অ্যাকাউন্ট। সো আমরা কম্পাউন্ড অ্যাকাউন্ট শিখলাম। নাও আমরা দেখবো যে ওপেনিং জার্নাল কাকে বলে। ওপেনিং জার্নাল হলো যখন কোনো বছর শেষ হয়ে যায়, আপনার বছরটা শেষ হয়ে গেল, আমরা যে কোনো containing 12 months we call the accounting period, সেটা যে কোনো স্টার্টিং ফ্রম ইটস মেবি জুলাই, ইটস মেবি মার্চ, যে কোনো মাস থেকে হোক না কেন 12 মাস একত্রে আমরা বলবো অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ার যখন শেষ হয়ে যাবে তখন নতুন বছর যখন আপনি অ্যাকাউন্ট শুরু করবেন, আপনার বই লেখা শুরু করবেন, তখন কিছু কিছু অ্যাসেট যেগুলো আছে সেগুলো আপনি নতুন করে ওপেনিং লিখতে হয় এবং কিছু কিছু লায়াবিলিটি থাকবে সেগুলো আপনাকে লিখতে হবে। আমরা দেখেছি যখন আমরা অ্যাকাউন্টস শিখেছি, যখন রেকর্ডিং শিখেছি, তখন কিন্তু আমরা বলেছি তিনটা অ্যাকাউন্টের নাম, মনে আছে কি কি অ্যাকাউন্ট? তিনটা অ্যাকাউন্টের নাম বলেছি, মনে আছে কারো? তিনটা কি কি অ্যাকাউন্ট? থ্যাংক ইউ। আমি যখন নমিনাল অ্যাকাউন্ট বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে থাকার জন্য আসেনি, টেম্পোরারি, খেয়াল আছে? রাইট। তাহলে নমিনাল অ্যাকাউন্টে যারা আছে, নমিনাল অ্যাকাউন্ট দিয়ে যারা আমার অ্যাকাউন্টে বিদ্যমান, তারা শুধু আসবে না, তারা থেকে যাবে, শুধু আমার সাথে আসবে পার্সোনাল এবং রিয়েল অ্যাকাউন্টে যারা আছে তারা দিয়ে, তাদেরকে নাম দিয়ে আমি এই ওপেনিং স্টার্ট করব পরবর্তী বছরে জার্নাল দিয়ে। সেই জার্নালটাকে বলা হয় ওপেনিং জার্নাল। যেমন আমার কাছে থাকবে নরমালি ব্যালেন্স শিটের সকল অ্যাসেট থাকবে এবং ব্যালেন্স শিটের সকল লায়াবিলিটি থাকবে। সেই জন্যই আপনি সমস্ত অ্যাসেট, আমি অল অ্যাসেট বলছি, যতগুলো অ্যাসেট আছে অ্যাজ লাইক ক্যাশ, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, সেগুলোকে সবসময় ডেবিট হবে। এবং যতগুলো আপনার লায়াবিলিটি আছে, ইকুইপমেন্ট, ক্রেডিটর্স, অ্যাকাউন্টস পেয়াবেল, ডিবেঞ্চার, দিজ আর দি লায়াবিলিটি, সেই লায়াবিলিটি গুলো ক্রেডিট হবে। এই যেই জার্নাল দিয়ে আপনি বছরের প্রথমে আপনার বুকস স্টার্ট করলেন, সেই জার্নালটাকে বলা হয় ওপেনিং জার্নাল। ধরুন আপনি পাস করে কোথাও জয়েন করলেন, আপনার বস আপনাকে বলল
যে তুমি একটা কাজ করো, তুমি ওপেনিং জার্নালটা শেষ করে দাও, ওপেনিং জার্নালটা কমপ্লিট করো। তো আপনি যদি ওপেনিং জার্নাল কাকে বলে যদি না বুঝেন, তখন কিন্তু আপনি বসের মুখের দিক তাকিয়ে থাকবেন। হ্যাঁ, যে আপনাকে বলবে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনি ওপেনিং জার্নাল কাকে বলে বুঝতেছেন না, তখন আপনি লজ্জা পাবেন। এই জন্যই আমরা সেই জিনিসটা এখান থেকে শিখে নিলাম যে ওপেনিং হলো যে গত বছরে অ্যাকাউন্টস দেখে সেখানে যতগুলো অ্যাসেট আছে, যতগুলো লাইব্রেরি আছে, সেগুলো দিয়ে আমি জার্নাল করে ওই জার্নাল দেখে দেখে আমি লেজারে আবার নতুন করে লিখবো, সেটাকে বলা হয় ওপেনিং জার্নাল। একটা জার্নাল দিয়ে যদি আমরা সকল অ্যাসেটকে ডেবিট করি, সকল লাইব্রেরিকে ক্রেডিট করি, তাহলে আমার ওপেনিং জার্নাল হবে। আর আমার নমিনাল অ্যাকাউন্টে যারা ছিল, একটা কোয়েশ্চেন স্যার, অল অ্যাসেটস লায়াবিলিটি সমান সমান কিভাবে হবে স্যার? কিভাবে হবে? কারণ ইকুইটি তো আছে স্যার, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। ইকুইটিও তো এক ধরনের লায়াবিলিটি। লায়াবিলিটি ইনক্লুডেড এখানে, দুটো মিলে লায়াবিলিটি। ইকুইটি হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস, হ্যাঁ, লায়াবিলিটিস হচ্ছে আমি কি এখানে স্যার অল লায়াবিলিটিতে ইকুইটিটা ধরবো? হ্যাঁ, আপনি এই যে আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম, এই যে দেখেন আমরা ইকুইটি বলেছিলাম যে অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি, এই যে খেয়াল আছে কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। অ্যাসেট ইজ ইকুয়াল টু বলেছি ইকুইটি। তখন আমরা বলেছি ইকুইটি কি জিনিস, তখন আমরা বলেছি যে রাইট অফ ওনার্স এন্ড দি রাইট অফ ক্রেডিটরস। আমি এটাই শিওর হলাম। হ্যাঁ, রাইট অফ ওনার্স কে আমরা বলেছি ক্যাপিটাল, আর রাইট অফ ক্রেডিটরস কে আমরা বলেছি লায়াবিলিটি। সো দ্যাট তখন আমরা ইকুয়েশনে গিয়ে শেষ করলাম যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে আমি যখনই অ্যাসেট বলবো তখনই আমি তো এটা সংক্ষেপে বলে আপনাকে বোঝানোর জন্য এখানে লিখেছি সংক্ষেপে, কিন্তু আমার এখানে সমস্ত অ্যাসেটের নাম দেওয়া উচিত ছিল, সমস্ত লাইব্রেরির নাম দিলে আপনি ক্লিয়ার হতেন। কিন্তু আমরা ধরে নিলাম যে সমস্ত অ্যাসেট আপনার ব্যালেন্স শিটে যা থাকবে সমস্ত অ্যাসেট ডেবিট হবে, সমস্ত অ্যাসেট লাইব্রেরি ক্রেডিট হবে, তা নাহলে তো আপনার মিলবে না। সো দ্যাট এই জার্নালকে আমরা বলবো ওপেনিং জার্নাল। জি স্যার। সবাই তাহলে আমরা ন্যারেশন আবার লিখতে পারবো ওরকমের, যে টু রেকর্ড দি অল টাইপ অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটি টু আওয়ার ওপেনিং লেজার। ন্যারেশনটা হলো আপনার মনের ভাব, আপনি কি করলেন সেটা আপনাকে ন্যারেশনে লিখে দিতে হবে। ওটা না হলে কিন্তু আপনি মার্ক পাবেন না। একটা 5টা যদি জার্নাল থাকে আর যদি 10 মার্ক থাকে, আপনি যদি ন্যারেশন না লেখেন তাহলে স্টেট আপনি 6 থেকে 7 পাবেন। 3 মার্ক এক্সামিনে আপনাকে কেটে দেবে ন্যারেশনের জন্য। স্যার এখানে ন্যারেশন লিখবো স্যার, টু রেকর্ড দ্য অল টাইপস অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অফ লাস্ট ইয়ার। অ্যাসেট এন্ড লায়াবিলিটি টু রেকর্ড তো লাস্ট ইয়ার হয় না, টু রেকর্ড হলো ওপেনিং আপনার নিউ বুকস। তো সো দ্যাট টু রেকর্ড দি অল অ্যাসেটস এন্ড লায়াবিলিটি ইন ওপেনিং লেজার বা ওপেনিং বুকস। জি, কি আরেকজন কোশ্চেন করতেছিলেন? স্যার এই অ্যাসেট এবং লায়াবিলিটি আলাদা আলাদা হেড আছে, এটা হেড ওয়াইজ এন্ট্রি গুলো হবে না স্যার, নাকি একটা? হ্যাঁ, হেড ওয়াইজ এন্ট্রি হবে। আমি তো এখানে আলাদা আলাদা অ্যাসেট মানে তো আমি তো অল বললাম, এই যে অল মানে হলো ক্যাশ, ইকুইপমেন্ট, প্ল্যান্ট, এসব লিখলে তো আপনার সময় লাগবে, সেই জন্য আমি অল দিয়ে শেষ করেছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আবার এখানেও অল লায়াবিলিটি বলেছি। অল লায়াবিলিটির মধ্যে ক্যাপিটাল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, ডিবেঞ্চার আছে, ব্যাংক লোন আছে, সব আছে। জি বলেন স্যার। বলতেছিলাম ওই যে অল অ্যাসেট, এখানে যদি বলি যে ক্যাশ আমি নিয়ে আসলাম, গত বছরের ক্যাশ নিয়ে আসলাম আমি 5,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে আসলাম বা একটা ফার্নিচার নিয়ে আসলাম 5,000 টাকা, লায়াবিলিটি আনলাম আমি 2,000 টাকা, মানে অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্যাপিটাল আনলাম বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, আপনার যখন গত বছরটা শেষ হবে তখন আমরা তো ব্যালেন্স শিট করব, আমরা সামনে আমাদের অনেক চ্যাপ্টার আছে, অনেক কিছু শিখবো, সেখানে আমরা দেখবো যে অ্যাসেট সমান সমান লায়াবিলিটি, তা না হলে অ্যাকাউন্টস হবে না। সেই জন্য আমরা আগেই এটা পড়ে আসছি যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন, বারবার একই জায়গায় যাচ্ছি আমরা। অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি, ইকুইটি মিনস লায়াবিলিটি। আমরা ফিনিশিং দিয়েছি এখানে, এই যে অ্যাসেট, এই যে এ মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু বলেছে যে লায়াবিলিটি প্লাস এই যে ওনার্স ক্যাপিটাল। তো সো দ্যাট এটাকে ভুলে গেলে হবে না, আমরা কিন্তু এই জায়গাটাতেই আছি। তো কাজেই এটা অটোমেটিক্যালি মিলেই যাবে। আমরা তো সেটা প্রমাণও করেছি, এই যে জার্নাল দিয়ে আমরা প্রমাণ করেছি ইন টেবুলার ফরম্যাট। সব খেয়াল আছে আপনাদের? জি স্যার। তাহলে তো কোশ্চেন হওয়ার কথা না, কারণ সবসময় অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি হবেই। আমরা সেটা প্রমাণ করছি একটা টেবুলার ফরম্যাটে। জি স্যার।
আমরা তো আস্তে আস্তে আগাতে হবে, বারবার যদি পিছনে যাই তাহলে তো আগাতে পারবো না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আমরা তো স্যার নমিনাল অ্যাকাউন্ট গুলো স্যার ক্লোজ করি, কিন্তু রিয়েল অ্যাকাউন্ট তো আমরা ক্লোজ করি না। তাহলে স্যার আমরা এটাকে ওপেনিং রেটটাকে আমরা প্রত্যেক ইয়ারের শুরুতে দিতে হবে? হ্যাঁ ওটা ক্লোজিং আপনার- দিতে হবে। ফার্স্ট ইয়ার। হ্যাঁ আপনার আমি তো আগেই বলেছি যে নমিনাল অ্যাকাউন্ট বা ফিকটিশিয়াস অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটা নামই এর পরিচয় যে এটা হলো ক্ষণিকের, এ পরবর্তী বছরে যাবে না, ওই বছরই তার ফিনিশিং হয়ে যাবে। কিভাবে হয় সেটাও আমরা দেখব। এখন বলেছি যে ব্যালেন্স শিটের যে আইটেম গুলো থাকবে, অল আর দি রিয়াল এন্ড নমিনাল পার্সোনাল অ্যাকাউন্ট, সো দ্যাট এই যে অল লাইবিলিটি এর ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে পারে, এই যে অল অ্যাসেট এর ভিতরে পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে পারে। আমি মানুষের কাছে পেতেও পারি, মানুষ আমার কাছেও পেতে পারে। আমি যদি মানুষের কাছে পাই সেটা হবে অ্যাসেট, আমি আমার কাছে যদি মানুষ পাই সেটা হবে লাইবিলিটি। সেই জন্য আমি বলেছি অল লাইবিলিটি। এখানে পার্সোনালও থাকতে পারে। ইয়ারে দেওয়া লাগবে নাকি দেওয়া লাগবে না? জি জি, স্যার জার্নাল নিয়ে কোনো প্রবলেম নেই, জাস্ট ওপেনিং এন্ট্রিটাকে প্রত্যেক ইয়ারে দেওয়া লাগবে। প্রত্যেক ইয়ারে এন্ট্রি না দিলে তো আপনার বুকস তো ওপেন হবে না। কারণ স্যার আমরা তো এটাকে জিরো করছি না, মানে আমরা যেমন নমিনাল অ্যাকাউন্টকে জিরো করে দিই, আমরা তো রিয়েল অ্যাকাউন্টকে কখনো জিরো করে দিই না। জিরো করেন না দেখেই তো আপনার ওপেনিং এ নিয়ে যেতে হবে। আচ্ছা, সেই জন্যই জার্নালটা না করে আপনি ওপেনিং পাবেন কোত্থেকে? জার্নাল ছাড়া তো কোনো রেকর্ড হবে না। অ্যাসেট থেকে তো শুধু আপনার ডিপ্রিসিয়েশন গুলো বাদ যাবে বা এগুলো বাদ যাবে, তো আর কাজে বাকিগুলো তো আপনাকে থাকবে। ফর্মাল হলো যে আপনাকে ওপেনিং জার্নাল করে যাওয়াটা উত্তম। এখন আপনি যদি না করেন দ্যাট ইজ ভিন্ন অ্যানাদার থিং। কিন্তু আপনার বস যদি আপনি এক জায়গায় নতুন জয়েন করলেন, আপনাকে বলো যে ওপেনিং জার্নালটা করে ফেলো, আপনি যদি ওপেনিং জার্নাল কি জিনিস সেটাই না জানেন, না বোঝেন, তাহলে করবেন কিভাবে? করেন বা না করেন দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু আমি এখন শিখতেছি যে জার্নালগুলো কি, কত রকমের জার্নাল হতে পারে। আপনাদেরকে যদি এটা না দিতাম, আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা এই 8টা জার্নাল আপনারা মানে বলতে পারতেন কিনা যারা কমার্স পড়ে আসছেন। পারতাম আমরা স্যার, পারতাম না স্যার। তাহলে সেই জন্য আমরা কোনটা কাজে লাগবে কি লাগবে না এটা আমরা পরবর্তী পর্যায়ে দেখবো। কিন্তু এখন আমরা সব শিখি যে সিম্পল জার্নাল বলতে কি বোঝায়, কম্পাউন্ড জার্নাল বলতে কি বোঝায়, ওপেনিং জার্নাল বলতে কি বোঝায়, অ্যাডজাস্টমেন্ট জার্নাল বলতে কি বোঝায়, প্রত্যেকটা জিনিস আমরা আগে শিখবো। জি স্যার। তারপরে বাস্তবে গিয়ে আমার প্রয়োজন হলে লাগাবো, প্রয়োজন না হলে লাগাবো না। আপনার প্রতিষ্ঠানে যদি ওপেনিং জার্নাল না করে করবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আরেক জায়গায় নতুন গিয়ে চাকরিতে জয়েন করলেন, যদি বলে যে ওপেনিং জার্নাল করো, তখন যাবেন কোথায় আপনি? সো দ্যাট আমরা আগে শিখবো, তারপরে কোনটা লাগবে কি লাগবে না সেটা আমরা পরে দেখবো। ক্লিয়ার? Yes, sir. ওকে, নাও দি অ্যাডজাস্টমেন্ট জার্নাল। অ্যাডজাস্টমেন্ট জার্নাল হলো বছরের শেষে অনেক সময় আমরা দেখি যে অনেক অ্যাকাউন্টস বা অনেক খরচ বা অনেক আয় আমরা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কেন করতে হয়? কারণ আমরা আগেই বলেছি উই হ্যাভ এ অ্যাকাউন্টিং পিরিয়ড। এখন ধরুন আপনি এই বছরে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছেন, যেটা আপনি হয়তো আগামী 3 বছরের জন্য একত্রে দিয়ে দিয়েছেন। অথবা এমন আছে যে কোনো খরচ, যেমন সে অ্যাডভার্টাইজমেন্ট, আপনি হয়তো টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, আপনি 1 বছরেরটা একবারে দিয়ে ফেলছেন, কিন্তু দিয়েছেন কখন? দিয়েছেন সে মে মাসে। তার মানে জুন মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। তার মানে কি? মে জুন 2 মাস আপনি দিয়েছেন, এই বছরের জন্য 8 মাস দিয়েছেন অগ্রিম। আবার যদি এইরকম হয় যে গত বছরে আপনি যেটা দিয়েছেন তার এই বছরে আপনার 9 মাস পূর্ণ হয়েছে, আরো 3 মাস দিতে হবে যেটা দেওয়া হয়নি, সেটা আপনি অ্যাকাউন্টস যখন ক্লোজ করবেন বছরের শেষে এসে, তখন এরকমের অনেক ঘটনাই বের হবে, যেগুলোর জন্য আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হবে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হবে সেইগুলোর যেগুলো অগ্রিম এবং বাকি, অ্যাক্রুয়াল এবং অ্যাডভান্স, সেইগুলোরই সাধারণত অ্যাডভান্স হয়, অ্যাডজাস্টমেন্ট হয়। অর্থাৎ আপনি হয় বাকি আছে সেই জন্য আপনি অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, অথবা আপনি অগ্রিম দিয়েছেন সেই জন্য অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন। আর যদি নর্মাল ওয়েতে আপনি পেমেন্ট করেন অথবা আপনি আয় করেন, সেক্ষেত্রে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না বা আমরা দেইও না। আমরা অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র তখনই আমরা এটা ইউজ করি যখন আমাদের অ্যাক্রুড বা প্রিপেমেন্ট থাকে, তখনই আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করি। দুটো কারণে করি, একটা হলো অ্যাক্রুয়াল এবং একটা হলো প্রিপেমেন্ট। এই দুটো কারণে আমরা করি অ্যাডজাস্টমেন্ট। সো দ্যাট সেই অ্যাডজাস্টমেন্ট যখন আমরা এন্ট্রি করব, সেই এন্ট্রিটা কি বলা হয়? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এখানে যেমন ধরেন আমরা একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে স্যালারি এক্সপেন্সেস, অর্থাৎ
বছরের শেষে একটা স্যালারি দেওয়া বাকি ছিল, যেমন ধরুন গার্মেন্টস ফ্যাক্টরিতে সাধারণত অনেক ফ্যাক্টরিতে আছে যারা সাপ্তাহিক পেমেন্ট করে। এখন আপনার প্রতি রোববার দিন আপনি পেমেন্ট করেন, প্রতি সপ্তাহে রোববার পেমেন্ট করেন, কিন্তু আপনি যে বছর অ্যাকাউন্ট শেষ অথবা মান্থ শেষ দেখা গেল যে আপনি 28 তারিখে রোববার পড়েছে, 28 তারিখে আপনি পেমেন্ট দিয়ে দিয়েছেন, তার মানে কি 29 এবং 30 দুই দিনের কিন্তু স্যালারি দেননি, বাকি পড়ে গেছে। কিন্তু এই দুই দিনের হিসাবটা আপনাকে অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ কল অ্যাডজাস্টমেন্ট। বছরের শেষ যেদিন সেদিন ছিল আপনার বৃহস্পতিবার, কিন্তু আপনি পেমেন্ট দিয়েছেন আগে রোববার, যেহেতু আপনি সাপ্তাহিক হিসাবে পেমেন্ট দেন, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিনের বেতন কিন্তু বকেয়া রয়ে গেল, কিন্তু খরচ হয়ে গেছে। তারা আপনাকে সার্ভিস দিয়েছে কিন্তু বেতনটা দেননি, সেই জন্য সে এক্সপেন্সেস বাকি আছে, সেই জন্য আমরা তখন আবার এই এক্সপেন্সকে আবার ডেবিট করলাম। টু গেট দি অ্যাকুরেট রেজাল্ট ফর দি ইয়ার, টু গেট দি অ্যাকুরেট এক্সপেন্সেস ফর দি ইয়ার, সেই জন্য আমরা আবার তাকে ডেবিট করলাম, কিন্তু ইট ইজ অ্যাক্রু, বাকি পেমেন্ট হয়নি। সেজন্য ঠিক তদ্রূপ আবার স্যালারি বাকিও থাকতে পারে, পেয়াবেল যে এই যে খরচটা সেটা নগদ দেয়নি, পেয়াবেল, সেই জন্য আমরা পেয়াবেলকে ক্রেডিট করেছি। দিস ইজ কল অ্যাডজাস্টমেন্ট জার্নাল, অর্থাৎ এট দি এন্ড অফ ইয়ার অর এট দি এন্ড অফ মান্থ যখন কোনো অ্যাক্রুয়াল অথবা প্রিপেইডের এগেনস্টে কখনো কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা জার্নাল করতে হয়, সেই জার্নাল ইজ কল্ড অ্যাডজাস্টিং জার্নাল। স্যার মানে একটু জাস্ট একটা কোয়েশ্চেন, অ্যাডজাস্টিং জার্নাল গুলো কি স্যার ট্রায়াল ব্যালেন্সে আসে? অ্যাডজাস্টিং জার্নাল দিয়ে যে আমরা আমাদের এই যে ট্রায়াল ব্যালেন্স আছে আমরা আলোচনা করব, তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে এই যে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। স্যার আসলে মানে এভাবে বলা যায় না স্যার, সহজ করে যে অর্থ বছরের বা হিসাবকাল শেষে নামিক হিসাবে বকেয়া এবং অগ্রিমের জন্য যে জাবিদা দাখিলা করতে হবে তাকে অ্যাডজাস্টমেন্ট জার্নাল বলবে নাকি? নামিক কেন বলবেন? রিয়ালের সমস্যা কি, নমিনালের সমস্যা কি? শুধু আপনি নামিক দিয়ে কেন বললেন? এটা তো শুধু আয় ব্যয় বকেয়া এবং অগ্রিমের জন্য স্যার। হ্যাঁ, আয় ব্যয় বাচক না, তো আয় ব্যয় বাচক গুলা তো স্যার নামিক হিসাবে হয় না, এটা সম্পদের ক্ষেত্রেও হতে পারে। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আমরা ভবিষ্যতে অনেক দেখবো, শুধুমাত্র এখন একটু শিখি নেই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কি জিনিস এবং কখন দিতে হয়, এবং নামিক না রিয়াল না সেগুলো আমরা সামনে অনেক জার্নাল করব, সেখানে আমরা দেখবো অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট চলে আসে। সম্পত্তি বাচকের জন্য তো স্যার ওপেনিং জার্নালই দেব। ভুল হলে কি অ্যাডজাস্টমেন্ট হয় না স্যার? জি, ভুল যদি কোনো এন্ট্রি করা হয়, কোনো সময় কোনো কিছু একটা হিসাবে ভুল হয়ে গেছে, সেই এন্ট্রিতে কি অ্যাডজাস্ট হবে না? না, সেটা অ্যাডজাস্ট হবে না, এটা হবে রিভার্সিং, সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলবো না, সেটা হবে রিভার্সিং। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি সেটাকেই বলবো যেটা আমরা অগ্রিম এবং বকেয়া আছে, সেই অগ্রিম এবং বকেয়ার বিপরীতে যে জার্নালটা করা হয় দ্যাট ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট জার্নাল। ভুল হলে তো কারেক্টিং জার্নাল আছে একটা। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এটা ন্যারেশন কি লিখবো স্যার? টু রেকর্ড, এখানে এইটা দেখে বোঝা যাচ্ছে যে বেতনটা বাকি ছিল স্যার, এবং এই যে ক্যাশ দেয়নি, এই যে পেয়াবেল, স্যালারি পেয়াবেল, সো দ্যাট টু রেকর্ড দি স্যালারি পেয়াবেল ফর পিরিয়ডটা লিখে দিতে পারেন যে এতদিনের জন্য, টু রেকর্ড দি অ্যাক্রুড স্যালারি or to record the salary payable. Clear? জি স্যার। Okay. Number 5, reversing entry. Reversing entry হলো যেখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা কখন দেই? বকেয়া এবং অগ্রিমের ক্ষেত্রে। না, আমি একটু আগে বলেছি অ্যাডজাস্টমেন্ট কখন দেই আমরা, আবার বলেন মনে করেন। অ্যাডজাস্টমেন্ট যদি ভুল হয়ে যায়, না হলো না, আমি বলেছি যে বছরের শেষে অথবা at the end of the year, at the end of the month, আমি অ্যাকাউন্টটা যখন ক্লোজ করব তখন যে জার্নালটা করব সেইটা। জি স্যার, at the end of year or at the end of month স্যার।
হ্যাঁ, আমি যদি মাসে করি মাসে হবে, বছরে করলে বছরে হবে। আমি যখন অ্যাকাউন্টটা ক্লোজ করব তখন যে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে সেটা কি বলবো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এটা যখন অ্যাকাউন্টস প্রিপারেশন হয় তখন, সেটা নরমালি আমরা ধরেই নেই এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এই জন্য বছরের শেষে যে অ্যাডজাস্টমেন্টটা করব, যে এন্ট্রিটা করব, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এবং বছরের প্রথমে, যেহেতু এটা শেষে করলাম, বছরের প্রথমে গিয়ে আবার ওই এন্ট্রিটাকে যদি আমি উল্টো করি, যেমন এই স্যালারি পেয়েবলকে ক্রেডিট করেছি, এটাকে ডেবিট করব, স্যালারি এক্সপেন্সকে ডেবিট করেছি, একে ক্রেডিট করব, ওই জার্নালটাকে বলা হয় রিভার্সিং এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট জার্নালের উল্টোটাই রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি, আমি যখন অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্ট থাকলে আমার রিভার্সিং এন্ট্রি থাকবে। এবং তারিখটা কি স্যার বছরের শুরুতে হবে? বছরের শুরুতে হবে, স্যার ফার্স্ট ডে অফ দ্য ইয়ার। এই যেখানে বলছি ওনলি ফর অ্যাডজাস্টমেন্ট, এই যে দেখেন ওনলি ফর অ্যাডজাস্টমেন্ট জার্নাল ফর দি লাস্ট ইয়ার, গত বছরের শেষ দিনের জন্য যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল ছিল তার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিতে হবে। সো দ্যাট বছরের শেষে হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, বছরের প্রথমে হলো রিভার্সিং এন্ট্রি। আমরা এটা তো প্রথমে না, আই মিন যখন স্যালারিটা পে করা হবে তখন রিভার্স করতে হবে, রাইট? না, starting period of the account, starting time of the আবার একটু বলেন স্যার, রিভার্সিং এন্ট্রি কি বছরের প্রথমে না শেষে স্যার? প্রথমে। স্যার প্রথমে ঠিক আছে, প্রথমে বাট আই reversing মিন entry। যখন স্যালারিটা দেওয়া হবে তখনই তো রিভার্স করা হবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটাকে। আপনি একটু কারেকশন হয়ে যান, আমি 20 বছর ধরে এইটুকু শিখেছি। না স্যার, আমি নিজেকে মানে বলছি আর কি স্যার, এই না করবেন ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা তো আমি বারবার বলতেই আছি যে এইটা হলো বছরের শেষে, যখন আপনার বাকি অগ্রিম এবং বাকি থাকবে, তার জন্য বছরের শেষে যে এন্ট্রিটা করব সেই এন্ট্রিটাকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলে। আপনাদের কারো মনের ভিতরে যদি আগে কিছু জানা থাকে সেইগুলাকে আপনার অ্যাবলিশ করে দিতে হবে, একদম মুছে ফেলতে হবে। আমি যেটা বলি একটু শোনেন খেয়াল করে, সহজ হবে। আর আগের জিনিসগুলো যদি মনের ভিতর ধরে রাখেন তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। আমি কিন্তু মাটির নিচ থেকে শেখানোর চেষ্টা করতেছি, বারবার এক কথাই বলছি যে আমি কিন্তু সায়েন্স থেকে এসেছি, আপনাদের কষ্টটা আমি বুঝি, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো কোনো টিচার পড়াবে না আপনাদের। যদি এর আগে কেউ করে থাকেন কোনো ক্লাস, খবর নিয়ে দেখেন, এই জিনিসগুলো কোনো টিচার এভাবে পড়ায় না। আমি শুধু পড়াই এই জন্যই যে আপনারা যদি আমার সামনের ক্লাসগুলো না বোঝেন তাহলে আমার এই আপনার এই লেকচার দিয়ে কোনো লাভ নেই। আমার দরকার আপনাদের পাস করানো, সেটা হলো আমার টার্গেট। সো দ্যাট মনে আগের থেকে যদি কিছু আপনারা মনে স্থির করে নেন, সেটাকে আগে মুছে ফেলতে হবে, তারপরে নতুন করে শিখতে হবে, তা নাহলে শিখতে পারবেন না। আর আগেরটা ধরে রাখলে কিন্তু ভুল ধারণা থেকে যাবে। একটু খেয়াল করে শুনবেন, আমি বারবার বলতেছি অ্যাডজাস্টমেন্ট হলো বছরের শেষে। নর্মালি আমরা অ্যাকাউন্টস করি বছরের শেষে, সেই জন্যই বছরের শেষে কথাটা বারবার বলতেছি। যেহেতু আমরা অ্যাকাউন্টস করি বছরের শেষে, সেই জন্য বছরের শেষের কথা বলছি। বছরের শেষে যদি কখনো অ্যাডভান্স থাকে অথবা অ্যাক্রু বাকি থাকে, সেইটার এগেইনস্টে যে জার্নালটা করব, সেই জার্নালটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট জার্নাল। আমি উদাহরণ হিসাবে বলেছি, একটা গার্মেন্টস এর উদাহরণ দিয়েছি। অথবা আপনার প্রতিষ্ঠানে যে কোনো একটা পেমেন্ট হতে পারে, অথবা অগ্রিম হতে পারে। যেমন ইন্স্যুরেন্সের কথা বলেছি, আপনি ইন্স্যুরেন্স দিয়েছেন, নর্মালি আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দেই 1 বছর 2 বছর 3 বছরটা একবারে দিয়ে দেই, অথবা 1 বছরটা মিনিমাম 1 বছরটা দিয়ে দেই। কিন্তু এমন একটা সময় দিয়েছি যখন আমার বছরে মাঝামাঝি সময় হতেই পারে, আমার অ্যাকাউন্টিং ইয়ার হলো জুলাই থেকে পরবর্তী জুন, কিন্তু আমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হঠাৎ কন্ট্যাক্ট হয়ে গেল ধরেন মার্চ মাস থেকে, তাহলে আপনি তো মার্চ মাস থেকে পরবর্তী 1 বছরের জন্য দিয়েছেন, তার মানে এই বছরে কত মাসের আসবে? মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাসের, তার মানে 8 মাস আপনি অগ্রিম দিয়ে ফেলছেন। এই 8 মাস অগ্রিমটা তো এই বছরে খরচ না, ওই জন্য ওইটুকু অ্যাডজাস্ট করতে হবে, 8 মাসের খরচটুকু অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার সবাই? ওকে, নাও আসেন, আমি বলেছি যখনই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে, তাহলে অ্যাডজাস্টমেন্ট কখন থাকে, টাইমটা কখন? বছরের শেষে। হ্যাঁ, রাইট, ঠিক বছরের প্রথম দিনই হবে রিভার্সিং এন্ট্রি, প্রথম দিন। রাইট, কোনো কথা নেই পেমেন্ট করেছেন কি করেননি তার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো দিনের সাথে, বছরের প্রথম দিন এই রিভার্সিং এন্ট্রি দিয়ে নেবেন। এখন যদি বলেন স্যার আমরা তো দেই না, দ্যাট ইজ অ্যানাদার থিং। বারবার বলছি আমরা শিখতেছি, দেবো কি দেব না
আমরা এটা ইমপ্লিমেন্ট করব কি করব না, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট রিভার্সিং এন্ট্রি বলতে কি বোঝায়, কখন দেয়, এই জিনিসটুকু আমরা শেখাচ্ছি। আপনাকে যদি বছর আপনার বস বলে যে ঠিক আছে জয়েন করেছো ভালো কথা, তুমি বছর তো প্রথম আরম্ভ, তুমি ওপেনিং জার্নালটা দিয়ে নাও, রিভার্সিং এন্ট্রিটা দিয়ে নাও। আপনি তো আইসিএমই পাস করে গেলেন, এখন ওপেনিং জার্নাল দিতে বলছে, রিভার্সিং এন্ট্রি দিতে বলছে, এখন কি করবেন আপনি? তখন কি তাকে জিজ্ঞেস করবেন যে স্যার রিভার্সিং এন্ট্রি কি দেবো বা কিভাবে করে তা তো জানি না, ওপেনিং জার্নাল কিভাবে দেবো কিভাবে করতে হয় তা তো জানি না। সেই জিনিসটাই এখন শিখাচ্ছি। সব জিনিস যে আপনার পরীক্ষাতে আসবে তা না, আমরা শিখাচ্ছি এই জন্যই যে সামনে অনেক কোশ্চেনে আমরা পাবো এরকমের যে গিভ দি অ্যাডজাস্টিং এন্ট্রি, গিভ দি ওপেনিং এন্ট্রি, গিভ দি ক্লোজিং এন্ট্রি, গিভ দি রিভার্সিং এন্ট্রি। তখন কিন্তু আমি যদি না বুঝি আমি দিতে পারবো না। রিভার্সিং তখনই হবে যখন অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকবে না রিভার্সিং হবে না। অ্যাডজাস্টমেন্ট বছরের শেষে, রিভার্সিং বছরের প্রথমে। এটা ছোট একটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি বছরের শুরুতে রিভার্সিং এন্ট্রি দিয়ে দিলাম এন্ড আমি 10 তারিখে পেমেন্টটা করলাম, তখন তো আমার আবার এন্ট্রি করা লাগবে না তাই না ওই স্যালারিটার জন্য? কারণ এটা তো লাগবে। তাহলে স্যার ডুয়েল এন্ট্রি হয়ে গেল না? ওইটা অ্যাডজাস্টমেন্ট না? ও আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ওকে ফাইন। ওইটা ডুয়েল এন্ট্রি হবে না, কারণ ক্যাশ আসবে তখন অর সামথিং এলস। ডুয়েল এন্ট্রি হবে না, অ্যাডভান্স চিন্তা করবেন না, আমরা সব শিখাবো আস্তে আস্তে। শুধু ধরে নেন যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির উল্টো একটা এন্ট্রি বছরে প্রথম দিন করে নিতে হবে, জাস্ট শেষ। এর বেশি আর কিছু এখন ভাবার দরকার নেই। জি স্যার। যারা নন কমার্স বুঝতেছেন? জি স্যার। ওকে, তাহলে এখানে আমাদের মাথার ভিতরে আগে কোনো ধারণা নাই স্যার। জি, এখানে জি বলেন। নন কমার্সরা বেশি কনফিউশন হয়ে যাচ্ছে অ্যাক্সেস অ্যানসারের জন্য, কোশ্চেনের জন্য। এটা ঠিক বলছেন আপনি। আমি রিয়েলি একটু চিন্তা করতেছিলাম, কিন্তু অতিরিক্ত কোশ্চেনের জন্য আমাদের বেসিকটা আমরা কনফিউশন হয়ে যাচ্ছি আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। এই রিভার্সিং জার্নালের বেসিক যদি কনফিউশন থাকে, যদি মনে করেন যে আমি আপনাদেরকে বুঝাতে পারি না বা পড়াতে পারি না, আমরা টিচার চেঞ্জ করে দেব, আমি অফ হয়ে গিয়ে আপনাদের আরো ভালো টিচার দেওয়ার চেষ্টা করব। ওইটা না স্যার, আমরা বলতে চাচ্ছিলাম অতিরিক্ত অ্যাডভান্স কোশ্চেনের জন্য আমরা কনফিউশন হয়ে যাচ্ছি, অতিরিক্ত অ্যাডভান্স কোশ্চেন হয়ে যাচ্ছে। আপনার পড়ানোর ফ্লোটা ঠিক আছে, বাট কোশ্চেন একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। হোক কোশ্চেন যত হবে আমাদের সন্দেহ তত দূর হবে, আমরা আরো মনে বেশি থাকবো, অসুবিধা নেই। আচ্ছা, আমরা এখানে সবাই পড়তে আসছি তো, যার কনফিউশন আছে সেটা তো আমরা দূর করলে আরো যারা নন কমার্স তারা তো আরো, তাদের জন্য আমি মনে করি আরো ভালো, কারণ সে কি প্রশ্ন করলে আমি কি উত্তর দিলাম আপনি তো শুনতেছেন। আমরা শুধু ধৈর্য সহকারে শুনলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, রাইট। টপিক রিলেটেড কোশ্চেন গুলো করি, আমরা অ্যাডভান্সে না যাই, টপিক রিলেটেড কোশ্চেন করি। রিভার্সিং জার্নালের ন্যারেশনটা কি লিখবো স্যার? আচ্ছা, আমি যদি এখন কোশ্চেন করি যে যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে কি রিভার্সিং এন্ট্রি বছরের প্রথম দিনে হবে? না স্যার, হবে না স্যার। রাইট, হবে না স্যার। তার মানে আমি ক্লিয়ার হলাম যে অ্যাডজাস্টমেন্টের যে উল্টা জার্নাল হয় দ্যাট ইজ কল্ড রিভার্সিং। রিভার্সিং এর বাংলাই হলো উল্টা। জি স্যার। তাহলে টু রেকর্ড দি স্যালারি পেয়েবল, বা না ওভাবে না, আরো সুন্দরভাবে লেখেন টু রিভার্স দি স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবলকে আমি রিভার্স করলাম, উল্টাই দিলাম। এই যে আগে স্যালারি পেয়েবল, রাইট, এই যে স্যালারিটা পেয়েবল ছিল আগে, দেখেন কি ছিল ক্রেডিট, এখন কি করেছি আমি স্যালারি পেয়েবল ডেবিট করছি, তার মানে রিভার্স করছি, মানে উল্টা করছি। জি স্যার। কেন করলাম এর উত্তর আমি এখন দিলে আপনারা কেউ বুঝবেন না, যারা কমার্স পড়ে আসছেন তারাও বুঝবেন না। সো দ্যাট আমি যখন অঙ্ক করাবো তখন বুঝবেন যে কেন এটা আমরা উল্টা দেই, না দিলেও হবে। ইট ইজ নট দি কম্পালসারি, দিতে হবে এমন কোনো কথা নেই। ইট ইজ নট দি কম্পালসারি, বাট দিয়ে নিলে কি উপকার, না দিলে কি সমস্যা, আমরা সেটা অঙ্কের ভিতরে দেখবো। This narration হলো to reverse the salary payable, right, অথবা টু রিভার্স দি অ্যাডজাস্টিং এন্ট্রি। আপনার বডি দেখানোর তো দরকার নাই, ঠিক আছে, জামা পরে অ্যাডজাস্টিং এন্ট্রি। আপনার ওখানে তো অ্যাডজাস্টিং এন্ট্রি অনেক ধরনের থাকতে পারে, আমরা তো শুধু এখানে একটা স্যালারি কথা বলেছি।
জি স্যার ওখানে লিখবেন যে টু রিভার্স দি অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এটাই সুন্দর, সব কভার হয়ে যায়। সব কভার হয়ে যাবে, রাইট। জি স্যার। আইডি 120 প্লিজ ক্লোজ ইওর ক্যামেরা। হ্যাঁ আপনার বডি দেখছি আমরা, সমস্যা কারেক্টিং এন্ট্রি স্যার এবার। Okay, now the correcting entry. কারেক্টিং এন্ট্রি আমি যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পড়াচ্ছিলাম অনেকে বলছিলেন যে ভুল হলে সেটা এখানে দেয়া যাবে। জি স্যার আমি বলছিলাম স্যার না বুঝে। হ্যাঁ এখন দেখেন এই যে কারেক্টিং এন্ট্রি, সেজন্য একটা এন্ট্রি আছে যেটাকে বলে কারেক্টিং এন্ট্রি। কারেক্টিং এন্ট্রি কি লেখেন দেখেন, ফর রং জার্নাল এন্ট্রি, ভুল একটা জার্নাল এন্ট্রি করেছেন। করিম উইল বি ডেবিট ইন প্লেস অফ রহিম, রহিমের জায়গায় করিম হবে কিন্তু আপনি করিম লিখে ফেলছিলেন। ভুল হতে পারে না, ভুল তো হতেই পারে। জি স্যার। ভুল অনেক রকমের হতে পারে, কত রকমের ভুল হতে পারে সেটাও আমরা দেখবো। এখন একটু শিখি নেই যে আমরা লেখার ভিতরে নামে ভুল হতে পারে, লেখার ভিতরে আমার ফিগারে ভুল হতে পারে, লেখার ভিতরে যেটা হবে ডেবিট তাকে করলাম ক্রেডিট, যে হবে ক্রেডিট তাকে হবে করলাম ডেবিট, তা হতে পারে। অনেক রকমেরই ভুল হতে পারে, পারে না? জি স্যার। রাইট। তো এখানে আমরা বলছি যে ফর রং জার্নাল এন্ট্রি, আপনি যদি বুঝতেই পারেন যে আপনি ভুল করেছেন এন্ট্রিটা, সেইটা কারেকশন করাটাকে বলে আমরা কারেক্টিং এন্ট্রি। নাও এখানে বলেছি যে করিম উইল বি ডেবিট ইন প্লেস অফ রহিম, রহিমের জায়গায় করিম ডেবিট হবে করে, কিন্তু আপনি রহিমকে ডেবিট করে ফেলছেন। তাহলে কারেকশনটা কিভাবে করব? রহিমকে ডেবিট করছেন, রহিম ডেবিট হবে না, হবে করিম। তাহলে যিনি হবে সেই কারেক্টটা আমরা আগে লিখলাম, করিম ডেবিট করে ফেললাম। আর আগে ভুল করে রহিমকে ডেবিট করছিলাম, তাকে এখন আবার ক্রেডিট করে দিলাম, তাহলে ডেবিট ক্রেডিটে মাইনাস হয়ে যাবে, জিরো হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে আগে রহিমকে আমি ভুলে ডেবিট করছিলাম, তাকে ক্রেডিট করে দিলাম, সে নীল হয়ে গেল। আর অ্যাকচুয়ালি হবে করিম ডেবিট হবে, তাকে আমি ডেবিট করে ফেললাম। দিস ইজ কল্ড কারেক্টিং এন্ট্রি। এটার ডাইরেকশনটা কি লিখবো স্যার? টু রেকর্ড দি টু রেকর্ড দি to record the accurate account, or the to record the wrong entry, to record the accurate, না to record the wrong entry, wrong entry. হ্যাঁ, who is given wrong entry by giving Mr. by debiting Mr. Karim, by debiting স্যার আমরা কারেক্টিং by debiting Mr. Karim. জি বলেন, আবার বলেন। স্যার আমরা To কারেক্ট record wrong entry by debiting Mr. Karim. জি জি স্যার। জি, আরেকজনে জানি কি কোশ্চেন করতেছিলেন? স্যার কারেক্টিং এন্ট্রি কি সেম অ্যাজ রেকটিফিকেশন এরর এন্ট্রি? রাইট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। Okay. Now the transfer entry. Transfer entry কি জিনিস? Transfer entry দেখেন, one person may be accounts receivable, অর্থাৎ একটা লোকের কাছে আপনি পেতে পারেন টাকা, and also accounts payable, এবং ওই লোকও আপনার কাছে পেতে পারে, হতে পারে না? জি স্যার। সে আপনি একটা লোকের কাছে 10,000 পান, সে আপনার কাছে 2,000 পায়, জি স্যার। দেন স্মল অ্যামাউন্ট, তাহলে এই যে 2,000 টাকাটা, দেন স্মল অ্যামাউন্ট উইল বি অ্যাডজাস্টেড। এখন যদি আপনি তার কাছে 10,000 পান, আপনার কাছে সে 2,000 পায়, এই কথা না বলে সে যদি 8,000 টাকা দিয়ে দেয়, আপনাকে 8,000 টাকা দিয়ে যায়, তাহলে তো প্রবলেম সলভ হয়ে যায়। জি স্যার। ওই এন্ট্রিটা কি আমরা বলি ট্রান্সফার এন্ট্রি। অর্থাৎ আমরা যখন দেখবো যে একই জিনিস, একই লোক ডেবিট পাশেও আছে, ক্রেডিট পাশেও আছে, ডেবিট ব্যালেন্সও আছে, ক্রেডিট ব্যালেন্সও আছে, অ্যাজ লাইক অ্যাকাউন্টস রিসিভেবল আছে, অ্যাকাউন্টস পেয়াবেলও আছে, তখন যেই অ্যাকাউন্টে অ্যামাউন্ট কম থাকবে সেই অ্যাকাউন্টটাকে আমরা ওই অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করব। যেমন এখন এখানে বললাম যে অ্যাকাউন্টস পেয়াবেল কম আছে, এই জন্য অ্যাকাউন্টস পেয়াবেলকে আমরা ডেবিট করলাম 10,000 টাকা। ফিগারটা এমন হতে পারে যে অ্যাকাউন্টস রিসিভেবল হয়তো 15,000 টাকা ছিল, আর অ্যাকাউন্টস পেয়াবেল হয়তো 10,000 টাকা আছে, এই জন্য অ্যাকাউন্টস পেয়াবেলকে ডেবিট করে ফেললাম, মানে আগে ছিল সে ক্রেডিট, এখন করলাম ডেবিট, তারপরে নীল হয়ে গেল।
আর অ্যাকাউন্টস রিসিভেবল আমার ছিল ডেবিট, সে ছিল 15,000 টাকা, এখন অ্যাকাউন্টস রিসিভেবল 10,000 টাকা ক্রেডিট করলাম, দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল আমার ব্যালেন্স থাকলো মাত্র 5,000। জি স্যার। তার মানে এই একই ব্যক্তির দেনা পাওনার জন্য যে এন্ট্রি দেওয়া হয় তাকে বলে আপনার ট্রান্সফার এন্ট্রি স্যার, তাই না? একই অ্যাকাউন্ট যদি ডেবিট এবং ক্রেডিট থাকে, in that case the small amount will be adjust with the bigger amount, সেটা কি আমরা বলি ট্রান্সফার এন্ট্রি। অথবা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যখন আমরা ট্রান্সফার করে নীল করে দেই, সেই জিনিসটাকে বলা হয় ট্রান্সফার এন্ট্রি। স্যার আরেকবার যদি একটু বলতেন স্যার। ধরুন এই উদাহরণটায় অ্যাকাউন্টস পেয়াবেল ধরুন আপনার 10,000 টাকা আছে, ঠিক আছে? জি স্যার। ধরুন অ্যাকাউন্টস পেয়াবেল আছে 15,000। এর অর্থ কি? আপনি তার কাছে 15,000 টাকা পান এবং অ্যাকাউন্টস পেয়াবেল সে আপনার কাছে 10,000 টাকা পায়, ঠিক আছে? ওই একই পার্টি, একই লোক, একই লোক। আমি তার কাছে পাবো, আমি পাবো 15,000 আর সে আমার কাছে পাবো হচ্ছে 10,000। জি, ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল না বলে আমি মিস্টার এক্স বললাম, ধরেন আরো ক্লিয়ার করলাম আপনাকে, মিস্টার এক্স অ্যাকাউন্টস রিসিভেবল মানে তার কাছে পান আপনি 15,000 টাকা। আবার এখানে অ্যাকাউন্টস পেয়াবেল না বলে বললাম মিস্টার এক্স, সে আপনার কাছে পায় 10,000 টাকা। অথবা আরো ইজি ভাবে ভাবেন, আপনি আপনার বন্ধুর কাছে 15,000 টাকা পান, সে একসময় আপনার কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছে, আবার আপনি কোনো একদিন তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসছিলেন, তার মানে এখন আপনি তার কাছে মাত্র 5,000 টাকা পান, তাই নয় কি? সঠিক স্যার। ওকে, এখন আমরা দেখি যদি দেখি যে ওই অ্যাকাউন্টস এর মধ্যে আপনি তার নামেও 15,000 টাকা লিখে রাখছেন, আবার ডেবিট পাশে আবার ক্রেডিট পাশেও তার নামে 10,000 টাকা লিখে রাখছেন। এই দুইটা যদি একই নাম যদি একটা ব্যালেন্স শিটের ডেবিট পাশেও থাকে ক্রেডিট পাশেও থাকে, ইন দ্যাট কেস আমরা যদি এইটাকে সাথে এটা অ্যাডজাস্ট করি, মাইনাস করি, সেটাকে বলা হয় ট্রান্সফার এন্ট্রি। এখন দেখেন আমি এখানে অ্যাকাউন্টস পেয়াবেল আছে 10,000 টাকা, ছোট স্মল অ্যামাউন্ট হলো 10,000, এই 10,000 টাকা পেয়াবেল মানে ক্রেডিট, এই জন্য আমি এই যে ডেবিট করে ফেললাম, নীল হয়ে গেল। আর এখানে রিসিভেবল মানে ডেবিট, এখন এই যে ক্রেডিট করলাম, 2 দিয়ে ক্রেডিট করলাম 10,000, তার মানে এখানে মাত্র 5,000 আছে। এখন টু অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে গেল স্যার ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবলটা হয়ে গেল ডেবিট। অ্যাডজাস্ট করলাম আর কি, দ্যাট মিন্স ট্রান্সফার করলাম, অ্যাডজাস্ট ঠিক না, ট্রান্সফার করলাম। আমার এখন অনলি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে থাকবে অনলি 5,000 টাকা, অনলি 5,000। দিস ইজ কল্ড ট্রান্সফার এন্ট্রি বা ট্রান্সফার জার্নাল। ক্লিয়ার সবাই? জি স্যার। Now the closing entry. ট্রান্সফার এন্ট্রি নারেশনটা স্যার। To transfer the accounts payable to accounts receivable account. To transfer the accounts. এখন এখানে তো এইভাবে আমি এইটার জন্য আমি accounts payable বলতেছি, কিন্তু আপনার আরেকটা এন্ট্রি তো অন্য নামও থাকতে পারে। জি স্যার। হ্যাঁ, আপনি দেখে সেভাবে লিখবেন। আপনি যদি জিনিসটা বোঝেন, আমি এটাকে ট্রান্সফার করেছি, টু ট্রান্সফার দি অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট। জি স্যার। আর আপনি যখন জার্নাল করবেন তখন যেটা ট্রান্সফার করবেন সেটা দেখে লিখবেন। জি স্যার, এখন শুধু একটা ফরম্যাট মাথায় রাখলাম স্যার। জি ওকে। Now the closing entry. স্যার, Now the closing entry. Closing entry হলো, আমরা বহুবার বলেছি যে নমিনাল অ্যাকাউন্টে যারা থাকে তারা নরমালি আমার অ্যাকাউন্টে থাকার জন্য আসে না, তারা হলো টেম্পোরারি, তারা হলো খুবই টেম্পোরারি, তারা একটা পিরিয়ডের জন্য আসে। এই জন্য তাদেরকে যেই এন্ট্রির মাধ্যমে ক্লোজ করে দিতে হয় সেটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রি, এবং সেটা আমরা করি নরমালি এট দি এন্ড অফ দি ইয়ার, বছরের শেষে আমরা ক্লোজ করে দেই, কারণ তারা আগামী বছর আমাদের সাথে যাবে না। এজন্যই যেই এন্ট্রির মাধ্যমে নমিনাল অ্যাকাউন্ট বা ফিকটিশিয়াস অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্টের সমস্ত আইটেম ক্লোজ করে দেওয়া হয়, সেই এন্ট্রিকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। জি স্যার।
তার মানে এই ক্লোজিং এন্ট্রি শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্টের জন্যই হয়। এখানে আমরা বলেছি ইট ইজ ওনলি ফর রেভিনিউ আইটেম। রেভিনিউ আইটেম থাকে কিন্তু নমিনাল অ্যাকাউন্টে, নট রিয়াল, নট পার্সোনাল অফ দি ইনকাম স্টেটমেন্ট। আমরা নমিনাল অ্যাকাউন্টের জায়গা সাধারণত ইনকাম স্টেটমেন্টে থাকে। মানে ইনকাম স্টেটমেন্ট যদি দেখি ওখানে এদের সব জায়গা হলো ওইখানে, এরা ব্যালেন্স শিটে যায় না, ব্যালেন্স শিটে খুঁজলে আমি পাবো না। সেই জন্য এদেরকে খুঁজতে হলে আমাকে যদি বলে কোশ্চেনে যে গিভ দি ক্লোজিং এন্ট্রি, তাহলে আমি ক্লোজিং এন্ট্রি দিতে গেলি আমি যদি ব্যালেন্স শিটের দিক তাকাই তাহলে কিন্তু পাবো না। ওখানে তাকাবো কখন? যখন আমাকে বলবে গিভ দি ওপেনিং এন্ট্রি, তখন আমি ওখানে দিক তাকাইলে আমার লাভ আছে। কিন্তু ক্লোজিং এন্ট্রি যদি আমার কাছে চাই তাহলে আমি তাকাবো সবসময় ইনকাম স্টেটমেন্টের দিকে। সেখানে যদি আমি দেখি ওখানে আমরা খুঁজবো যে সমস্ত রেভিনিউ মানে সমস্ত আয় যেগুলো থাকবে, আয় কি হয়, ডেবিট না ক্রেডিট? আয় হয় ক্রেডিট। গুড। এই যে আমরা নমিনাল, হ্যাঁ নমিনাল অ্যাকাউন্টে শিখেছি যে আয় হয় সবসময় ক্রেডিট স্যার, ক্রেডিট। মামা অফ থাকো। তো তাই যদি হয় তাহলে তাকে যদি আমার ক্লোজ করতে হয় তাহলে কি করতে হবে? বিপরীত করতে হবে। এই যে বিপরীত করতে হবে। এই যে ডেবিট করেছি, দেখেন এই যে ডেবিট করেছি, যে অল রেভিনিউ ডেবিট করেছি। আমরা একটু আগে শিখেছি যে রেভিনিউ সবসময় ক্রেডিট হয়, কিন্তু এখানে ডেবিট করছি, তার মানে আগের গুলা সব ক্লোজ হয়ে গেল, নীল হয়ে গেছে। ঠিক তদ্রুপ তার বিপরীত এন্ট্রি, আমি তো সবসময় দুটো পার্টি খুঁজতে হবে আমাকে। আরেকটা হবে ইনকাম স্টেটমেন্ট। আমি যেই অ্যাকাউন্ট থেকে তাদেরকে নিয়ে আসি সেই অ্যাকাউন্টের নাম হলো ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। এই ইনকাম স্টেটমেন্টে আমি ক্রেডিট করলাম আর রেভিনিউ অ্যাকাউন্টকে আমি ডেবিট করলাম। এর মাধ্যমে সমস্ত রেভিনিউ আইটেম গুলা ক্লোজ হয়ে গেল। এইবার প্রফিট এন্ড লস তো হতে পারে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমরা আর বলবো না, আইসিএমএস যতদিন পড়বো আমরা ইনকাম সামারি বলবো, প্রফিট এন্ড লস কেউ আর বলবে না। জি স্যার। ওকে স্যার এখানে এক্সপেন্স গুলো দেখাইলাম না কেন? নমিনাল অ্যাকাউন্টে তো এক্সপেন্স আছে। এই যে পরেরটাই দেখেন, পরের এন্ট্রিটা দিক তাকান, এখানে আছে এই যে সমস্ত এই যে এক্সপেন্সেস পেয়েছেন, খরচ। নমিনাল অ্যাকাউন্টের সমস্ত ডেবিট গুলো হলো খরচ আর সমস্ত ক্রেডিট গুলো হলো রেভিনিউ। হ্যাঁ, ক্রেডিট রেভিনিউ এর জন্য ক্রেডিটকে ডেবিট করলাম, আর সমস্ত খরচ হলো ডেবিট, সেই জন্য খরচকে ক্রেডিট করলাম, করে আমি ক্লোজ করে দিলাম। একে যখন আমি ক্লোজ করব তখন ইনকাম সামারি ডেবিট হবে, একে যখন ক্লোজ করব তখন ইনকাম সামারি ক্রেডিট হবে। এই দুটো এন্ট্রির মাধ্যমে আমরা সমস্ত আয় এবং ব্যয়কে ক্লোজ করে দিয়েছি। এরা আর ব্যালেন্স শিটে যাবে না, এখানে শেষ। এজন্যই বলে ক্লোজিং এন্ট্রি। যদি বলে গিভ দি, এটার ন্যারেশন কি হবে? প্রথমটা ন্যারেশন হবে টু ক্লোজ দি অল রেভিনিউ আইটেম। এখানে মনে করেন আপনার 50টা আইটেম থাকতে পারে, সবগুলো তো নাম লেখার আপনার সময় নেই, আপনি লিখবেন টু ক্লোজ দি অল রেভিনিউ আইটেম। আবার এখানেও সমস্ত খরচ, মানে এখানেও আপনি 100 আইটেম থাকতে পারে, 100 আইটেমের নাম আপনি লেখার দরকার নেই, আপনি লিখবেন টু ক্লোজ দি অল এক্সপেন্সেস আইটেম। ক্লিয়ার? স্যার আমার একটু ইয়া ছিল, একটু অবজারভেশন। যেহেতু আপনার ওই নমিনাল বা অল ইনকামকে এখানে ডেবিট করা হচ্ছে ক্লোজিং এ, এটার একটু টেকনিক্যাল ব্যাপারটা কি? এটা টেকনিক্যাল ব্যাপারটা তো এত তাড়াতাড়ি বুঝবেন না, শুধুমাত্র আমরা শিখি যে আসলে ক্লোজিং এন্ট্রি কি জিনিস, কাকে বলে, এতটুকু শিখি। টেকনিক্যাল গুলো তো আমরা অঙ্কের মাধ্যমে শিখবো। ওকে, থ্যাংক ইউ স্যার। সামনে আমাদের অনেক অঙ্ক আছে, অনেক ক্লোজিং এন্ট্রি আছে, অ্যাডজাস্টিং এন্ট্রি আছে, ওই সময় দিলে আরো ক্লিয়ার হবে। এখন তো আচ্ছা, প্র্যাকটিক্যাল করলে আমরা ক্লিয়ার হইতে পারবো। জি, প্র্যাকটিক্যাল করলে ক্লিয়ার হবে না। এখন শুধু আমরা ক্লোজিং এন্ট্রি জিনিসটাকে এইটা শুধু মাথার ভেতর নিয়ে নেই। ওকে, থ্যাংক ইউ। যে নমিনাল অ্যাকাউন্টসের যেগুলা আইটেম আছে সমস্ত আইটেম গুলাকে ডেবিট গুলাকে ক্রেডিট করতে হবে, ক্রেডিট গুলাকে ডেবিট করতে হবে, এটাকেই বলে ক্লোজিং এন্ট্রি। এবং ডেবিট থাকে সাধারণত সবসময় এক্সপেন্সেস, আর ক্রেডিট থাকে সবসময় রেভিনিউ। কাজে ক্রেডিটকে ডেবিট করতে হবে, অর্থাৎ রেভিনিউকে ডেবিট করতে হবে, আর সমস্ত ডেবিট মানে এক্সপেন্সেস তাকে ক্রেডিট করতে হবে, মানে অল এক্সপেন্সেস হবে ক্রেডিট। তো আমরা এতক্ষণ 8 ধরনের জার্নাল শিখলাম। আপনার কোনো কোশ্চেন আছে জার্নালের ভিতরে? না স্যার, আপাতত না। স্যার ক্লোজিং এন্ট্রি নিয়ে স্যার একটা কোশ্চেন করতে পারি?
বলেন স্যার আমরা আগে আগে আমরা পড়তাম যখন এই যে ইনকাম সামারিটাকে ডেবিট করছে, অল এক্সপেন্স গুলাকে এন্ডে আমরা ক্লোজ করে দিয়ে ট্রান্সফার করছি, মানে ক্লোজ করে দিচ্ছি। ট্রান্সফার না, আবার ট্রান্সফারের সাথে মিলাচ্ছেন কেন? সরি স্যার, বলে ফেলছি স্যার। যখন ক্লোজ করছে তখন আমরা আগে লিখতাম কি অল এক্সপেন্সেস ডেবিট, অল এক্সপেন্সেস ক্রেডিট, আর মানে ইনকাম স্টেটমেন্ট বা মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট করতাম আমরা। ওইটা কি মানে কারেক্ট বলা যায়? হ্যাঁ কারেক্টই, কিন্তু একটু সামান্য ভুল আছে। আপনি যেমন প্রফিট লস করেন দেখে প্রফিট লস বলছেন, কিন্তু আমরা প্রফিট লস আর করব না, আমরা এখন ইনকাম সামারি করব। এইজন্য ইনকাম সামারি বলতেছি। ইনকাম স্টেটমেন্ট বলতে পারেন, একই জিনিস। আমরা ইনকাম স্টেটমেন্ট করব, সেজন্য আমরা এখানে সংক্ষেপে ইনকাম সামারি বলছি, বা ইনকাম স্টেটমেন্টও বলতে পারেন, এক কথা। আমরা প্রফিট লস বলবো না। আচ্ছা স্যার এখানে লেখা আছে ইট ইজ অনলি ফর রেভিনিউ আইটেম অফ দ্য ইনকাম স্টেটমেন্ট। এখানে তো রেভিনিউ জায়গায় নমিনাল দিলে রেভিনিউ এবং এক্সপেন্স দুটোই তো আসবে স্যার। রাইট, যিনি কোশ্চেন করছেন তিনি তাকে বোঝানোর জন্য বলছি। রেভিনিউ সাধারণত আমাদের যতগুলো ট্রানজেকশন হয় সেই সমস্ত ট্রানজেকশন গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলে রেভিনিউ আইটেম, আর একটাকে বলে ক্যাপিটাল আইটেম। যেই আইটেম গুলোর বয়স বা মেয়াদ বা আয়ুষ্কাল মাত্র 1 বছর, সেগুলোকে বলা হয় রেভিনিউ আইটেম। ইট মে বি এক্সপেন্সেস, ইট মে বি ইনকাম। থ্যাংক ইউ স্যার। এবং যেই আইটেম গুলোর বয়স বা আয়ুষ্কাল মোর দ্যান 1 ইয়ার, সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল আইটেম। যেমন ল্যান্ড, বিল্ডিং, হ্যাঁ, এগুলোকে বলে ক্যাপিটাল আইটেম। যখনই আমরা বলবো ক্যাপিটাল আইটেম, তখনই ভাববো যে এর বয়স 1 বছর চেয়ে বেশি। অ্যাজ লাইক ল্যান্ড, বিল্ডিং হতে পারে, তারপরে আপনার ইকুইপমেন্ট হতে পারে, মেশিনারি হতে পারে। আর যেই আইটেম গুলো 1 বছরের মধ্যে, তার মেয়াদ 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলো কি আমরা বলবো রেভিনিউ আইটেম। ইটস মে বি রেভিনিউ, ইটস মে বি এক্সপেন্সেস। স্যার আপনি এখানে অনেকগুলো জাবেদা দেখাইলেন, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, পারচেজ, সেলস, এগুলো কেন দেখালেন না স্যার? এগুলো কেন দেখালাম না? জি স্যার, ওইগুলো কি এখানে আসবে না, নাকি স্যার এর জন্য আলাদা কোনো কি বললেন আপনার? ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এই যে ক্যাশের একটা জার্নাল গত ক্লাসে করেছি, ক্যাশের সাথে সেলস, তারপরে আপনার এই যে ক্যাশের সাথে সেলস, তারপরে আপনি পারচেজও আছে নিশ্চয়ই। এই যে পারচেজের সাথে ক্যাশ করা হয়েছে তো গত ক্লাসে। এগুলো তো টাইপস অফ জার্নালে যাবে। ক্যাশ রিসিপ্ট যদি সিম্পল হয় সিম্পলে যাবে, কম্পাউন্ড হলে কম্পাউন্ডে যাবে। 15টা আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে স্যার। না, যিনি কোশ্চেন করছেন ওনার কনফিউশন আছে। আবার একটু বলেন তো আমাকে, কি বুঝতে চাচ্ছেন আপনি? স্যার আপনি তো অনেকগুলো জাবেদার এক্সাম্পল দিলেন, জি, এগুলো কি হচ্ছে এর মধ্যে নাকি উইদাউট, মানে এর মধ্যে নয়? না, এই যে একটা ক্যাশ দিয়েছি, প্রথম আইটেমটা তো আমি ক্যাশ দিলাম, এই যে একটা ক্যাশ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার কনসেপ্ট। এই যে ক্যাশ আমি ক্রেডিট করেছি, আমি জাস্ট উদাহরণ দিয়েছি, তার মানে এই না যে এখানে দ্বিতীয়টা তো এই যে ক্যাশ আছে, ক্যাশ তো আছে তো। এই যে আবার আপনি বলতেছেন পারচেজ, সেলস, এই যে পারচেজ আছে এখানে, এই যে অল রেভিনিউ, মানে এখানে সেলস আছে, আর এই অল এক্সপেন্সেস এখানে পারচেজ আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তার মানে আমি তো বলেছি নমিনাল অ্যাকাউন্টের সমস্ত ডেবিট, পারচেজ ইজ অলসো এ ডেবিট, সো দ্যাট এটাকে যদি আমি অবলিক দিয়ে পারচেজ বলি, খুব বেশি এটা ভুল হবে না। আর এটাকে যদি আমি অবলিক দিয়ে সেলস বলি, খুব বেশি এটা ভুল হবে না। সেলস একই বিষয় স্যার, একই বিষয়, যেহেতু আমি বলছি নমিনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার এবার? জি স্যার। ট্রান্সফারের এই এন্ট্রিটা একটু আরেকবার বলবেন? কোনটা? এটা 7 নাম্বার ট্রান্সফার এন্ট্রি। স্যার এখানে হলো 15,000, মিস্টার এক্স 15,000, আবার এমআর এক্স হলো 10,000, আর এখানে এসে আপনি 20,000 দেখালেন। এই টাকাটা তাহলে মিললো কই? এখানে উপরে হলো 15,000 আর হলো 10,000, 25,000। এখানে আসি যে 10, 20,000 হয়ে গেল। আমি আপনাকে বুঝাচ্ছি।
দেখেন মিস্টার এক্স আপনার একজন বন্ধু, তার কাছে আপনি 15,000 টাকা পান, ঠিক আছে? ওই মিস্টার এক্স ওই বন্ধুর কাছ থেকে আপনি কোনো এক সময় আবার 10,000 টাকা নিয়ে আসছেন, অথবা আপনি কোনো জিনিস নিয়ে আসছেন যে কারণে সে আপনার কাছে পায়। ধরুন আপনিও ব্যবসা করেন, সেও ব্যবসা করে, আপনি যখন নিয়ে আসছেন তখন সে আপনার কাছে পায়, আর আপনি আপনার কাছ থেকে যখন নিচে তখন আপনি তার কাছে পান। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি বলেছি যে একই নাম, এই যে মিস্টার এক্স, এখানেও মিস্টার এক্স, একই নাম যদি আমরা একটা অ্যাকাউন্টে দুবার পাই তাহলে আমরা বলেছি যে ছোট যেটা অ্যামাউন্ট, এই যে এখানে অ্যামাউন্ট হলো 10,000 ছোট, এই অ্যামাউন্টটাকে আপনার ট্রান্সফার করে এখানে নিয়ে যেতে বলছি, এই অ্যাকাউন্টে নিয়ে যেতে বলছি। আচ্ছা, তাহলে এখন আমরা সেইটাই করছি। এই যে পেয়েবল মানে ক্রেডিট, তাহলে মিস্টার এক্স ক্রেডিট ছিল 10,000, তাকে এই যে ডেবিট করেছে, এই যে মিস্টার এক্স কে ডেবিট করেছে এই যে 10,000। একে নিয়ে গেছি কোথায়? এই রিসিভেবলের অ্যাকাউন্টে নিয়ে গেছে, এই জন্য রিসিভেবল অ্যাকাউন্ট কমে যাবে। এই যে মিস্টার এক্স রিসিভেবল হয়ে গেল ক্রেডিট, অর্থাৎ এইটা ডেবিট পাশে 15,000, ক্রেডিট পাশে 10,000, এটার ব্যালেন্স করে থাকে 5,000। তার মানে তার কাছে আপনি এখন মাত্র 5,000 টাকা পান। ওই 5,000 এখানে এই এন্ট্রির মধ্যে আসবে না? 5,000 টাকা অটো আসবে। আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, আমরা অ্যাকাউন্ট করিয়েছিলাম না, মনে আছে? খেয়াল আছে? প্রথম থেকে সব খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্ট বলছিলাম, খেয়াল আছে? জি স্যার। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ডেবিট পাশও থাকবে, ক্রেডিট পাশও থাকবে। এখানে যদি 15 থাকে, 10 আগে ছিল 15, এখানে যদি 15 থাকে আর এখানে যদি 10 থাকে, এই দুটো যোগ বিয়োগ করলে ব্যালেন্স থাকবে 5। এই অটোমেটিক 5টাই এই ওই নামের ওই 5টা অ্যাকাউন্টে থেকে যাবে, ওটার 5 আর লিখতে হয় না, অটোমেটিক হয়ে যায় 5। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা দেখবো, ভবিষ্যতে দেখবো কিভাবে হয়। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি, বলেন। একটু ওপেনিং এন্ট্রিটা আরেকটু বুঝিয়ে দিতেন। ওপেনিং বলেছি যে ওপেনিং নামই এটা পরিচয়। তার মানে হলো বছরে যখন প্রথম ওপেনিং ডে, আপনার ফার্স্ট ডে অফ ইয়ার অ্যাকাউন্টিং ইয়ার, নট দি ফিনান্সিয়াল ইয়ার, নট দি আদার ক্যালেন্ডার ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ারের প্রথম যে দিন, সেদিন যদি আপনি ইচ্ছা করেন তাহলে আপনি লেজারে সমস্ত অ্যাসেট গুলাকে ডেবিট করতে পারবেন এবং সমস্ত লাইব্রেরি গুলাকে ক্রেডিট করবেন। যেই জার্নালের মাধ্যমে আমরা সমস্ত অ্যাসেট গুলাকে ডেবিট করি এবং সমস্ত লাইব্রেরি গুলাকে ক্রেডিট করি, সেই জার্নালকে বলা হয় ওপেনিং জার্নাল। এই জার্নালটা দেখে দেখে আমরা লেজারে গিয়ে এই নাম দিয়ে দিয়ে টাকাটা লিখে ফেলি, সেই জার্নালটাকে বলা হয় ওপেনিং জার্নাল। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, আর কারো কোনো? জি, অ্যাডজাস্টমেন্টই বলেছি যে অ্যাডজাস্টমেন্টই দুটো কারণে হয়। একটা হলো যদি বাকি থাকে, আর একটা যদি হয় অগ্রিম দেয়া থাকে। আমরা উদাহরণ হিসেবে বলেছি যে গার্মেন্টস সাধারণত প্রতি সপ্তাহে পেমেন্ট দেয়। এখন যদি এমন হয় যে রোববার দিন পেমেন্ট দেয়, রোববার দিনে আপনার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়ে গেল, যদি তাই হয় তাহলে পরে আরো যদি 2টো দিন থাকে বা 3টা দিন থাকে অথবা 1 মাস থাকে, সে 1 মাসের যে খরচটা, সেই খরচটা আপনাকে ওই বছরের হিসাবের ভিতর নিয়ে আসতে হবে। এটা হলো বাকি যদি থাকে। আর এমন যদি হয় যে না অগ্রিম দিয়েছেন, যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা নর্মালি 1 বছরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম একবারে দেই, 1 মাস 2 মাস 3 মাসের প্রিমিয়াম আমরা দেই না। তাহলে 1 বছরের ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে ফেললাম, কিন্তু বছর শেষ আমার আগেই হয়ে গেছে। যেমন আমি যদি মার্চ মাসে পেমেন্ট করি, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস এই বছরে চলে আসলো, আর 8 মাস যাবে পরবর্তী বছরে। তাহলে এই বছরের জন্য 8 মাস আমি অগ্রিম দিয়েছি, তাহলে আর এই বছরের জন্য 4 মাস হবে খরচ। সেই খরচ এবং অগ্রিমকে যেই জার্নাল দিয়ে আমরা অ্যাডজাস্ট করি, সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। একটা অ্যাকাউন্টিং ইয়ারের ভিতরে আমরা এই যে পড়েছিলাম, এখানে আমরা কিন্তু কথাগুলো বলে আসছি, কিন্তু এক কথাই আমি বারবার বলতেছি আপনাদেরকে। এই দেখেন, আমরা কিন্তু পড়ে আসছি জিনিসটা, মনে করাই দিয়ে আপনাদের। এই যে দেখেন, আমরা এখানে বলেছিলাম এই যে ম্যাচিং কনসেপ্ট, এই ম্যাচিং কনসেপ্টের সময় কিন্তু বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে ইউ শুড ম্যাচ ইউর রেভিনিউ উইথ ইউর এক্সপেন্সেস।
যতটুকু সময়ের জন্য আপনি রেভিনিউ নেবেন ততটুকু সময়ের জন্য আপনাকে খরচ নিতে হবে। দ্যাট ইজ কল্ড ম্যাচিং কনসেপ্ট। আমরা যদি 12 মাসের জন্য আয় নেই তাহলে 12 মাসের জন্য টোটাল খরচ আমাকে নিতে হবে। আমরা যদি 10 মাসের জন্য খরচ নেই 10 মাসের জন্য আমাকে আয়কে নিতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। তাহলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি টু কমপ্লাই দি ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্টকে কমপ্লাই করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট করি, সেই জন্য আমরা এটাকে বলি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হুইচ ইজ কমপ্লাই অফ ম্যাচিং কনসেপ্ট। আপনাকে কিন্তু অনেক সময় বলবে যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা দেই এই কোন কনসেপ্টে এটা তোমাকে অ্যালাউ করে, আপনি বলবেন ম্যাচিং কনসেপ্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা 8 রকমের জার্নাল কত রকমের হতে পারে? 8 রকমের জার্নাল। হ্যাঁ, আমরা কিন্তু মানে করি বা না করি, কাজে লাগুক বা না লাগুক, আমরা কিন্তু স্পষ্টভাবে বলবো 8 রকমের জার্নাল হয়। অনেকে 1 রকমের বলে, 2 রকমের বলে, 3 রকমের বলবে। তার সাথে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলবেন যে পারলে তুমি আমাকে এই জার্নালটা আমাকে বাদ দিয়া বুঝাও যে এই জার্নালটা এগেইনস্টে কি আছে। এই আমি এটাকে বলছি কম্পাউন্ড। তুমি বলো যে এটা যদি আমি ক্লাসিফিকেশন না করি তাহলে এটাকে তুমি কি বলবা। সো দ্যাট আমরা অনেকেই এই জিনিসগুলো ক্লিয়ার না যে জার্নাল কত রকমের হতে পারে। জার্নাল 8 রকমের হতে পারে। সে প্রত্যেকটা স্যার একটু ইন্টারাপ্ট করলাম। বেসিক্যালি রিভার্স জার্নালটা তো টোটালি অপশনাল, তাই না? এটা তো দিতে হবে এমন কোনো কম্পালসারি না, তাই না স্যার? প্রত্যেকটা জার্নালই অপশনাল, আমাদের দিতে হবে। প্রত্যেকটা জার্নালই অপশনাল, কোনোটাই কম্পালসারি না। স্যার আলোচনায় আমাদের একজন বন্ধু বললেন যে স্যার জাবেদা জার্নাল বাংলা কি স্যার? জাবেদা জার্নালের বাংলা জাবেদা, এন্ট্রির বাংলাও জাবেদা। আমরা জার্নাল না বলে অনেক সময় এন্ট্রি বলি, জার্নাল বলি, জাবেদা বলি। আমরা আস্তে আস্তে বাংলা ভুলে যাব, বাংলা কোনো কাজে লাগবে না আসলে। জি স্যার, বাংলা দরকার নাই স্যার এখানে। জি স্যার, বাংলা দরকার নেই স্যার। আইসিএমএবি এর যখন আমরা এক্সাম দিব আমরা কি রিভার্স জার্নালটা করব অ্যাডজাস্টিং জার্নালের ক্ষেত্রে, নাকি এটা অ্যাভয়েড করতে পারবো? 100% আমাদের এটা করতে হবে। কোনটা? আইসিএমএবি যখন আমরা একটু এক্সকিউজ মি, আমি যখন আইসিএমএবি এক্সাম দিব তখন কি আমি রিভার্স জার্নালটা কি অ্যাভয়েড করতে পারবো? এখানে আমি বলেছি যে 8 রকমের জার্নাল এমন আছে যে একটা আপনাদের কাজে লাগবে না, আবার এমন আছে প্রত্যেকটাই কাজে লাগতে পারে। আপনাকে যদি কোশ্চেনে বলে দেয় যে গিভ দি ওপেনিং জার্নাল, তাহলে আপনাকে ওপেনিং জার্নাল দিতে হবে। যদি কোশ্চেনে বলে গিভ দি রিভার্সিং এন্ট্রি, আপনাকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। যদি বলে গিভ দি ক্লোজিং এন্ট্রি, আপনাকে ক্লোজিং এন্ট্রি দিতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। যদি রিকোয়ারমেন্ট থাকে আপনাকে দিতে হবে, রিকোয়ারমেন্ট না থাকলে দিতে হবে না। ওকে, থ্যাংক ইউ। কোনটাই কম্পালসারি না। কম্পালসারি যদি কোশ্চেনে আসে তাহলে কম্পালসারি। স্যার একটা এক্সাম্পল দিয়ে একটা কোশ্চেন করি স্যার। বলেন স্যার। অনেক সময় কোম্পানি একটা ফিজিক্যাল ইয়ার অথবা তার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষে অনেক সময় তার প্রিভিয়াস ইয়ারের পারফরমেন্স কিংবা অন্য কোনো জন্য সার্টেনলি হয়তো বোনাস কিংবা কোনো কিছু ডিক্লেয়ার করে কিংবা ইনক্রিমেন্ট ডিক্লেয়ার করলো। তাহলে স্যার এই টাইপের ট্রানজাকশনটা তো স্যার ওই ইতিমধ্যে আমার ওই ফিজিক্যাল ইয়ারের স্টেটমেন্ট গুলো কমপ্লিট করা শেষ, তখন স্যার এটা জার্নাল করে এটা কিভাবে শো করবো কিংবা এটা জার্নালটা অ্যাডজাস্টিং জার্নাল করব? দ্যাট মিন্স গত বছর একটা জিনিস ভুল হয়ে গেছিল, সেটা এই বছরে এসে আপনাকে সেটা দিতে হবে, এই তো? ভুল না স্যার, ওটা হয়তো তারা ওটা মানে ডিসিশন ছিল না, এই পরবর্তী বছর এসে ডিসিশন হয়েছে, তাই না? জি স্যার। আমরা এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে প্রফিটকে অ্যাডজাস্ট করব। এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে গত বছরের প্রফিটকে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে কি স্যার আমাকে ওই যে ফিজিক্যাল আমি যে স্টেটমেন্টটা তৈরি করছিলাম তো ওটাকে পুরোটাকে আবার রিভার্স করতে হবে স্যার? না, রিভার্স না, ঠিক আপনার ইনকামের সাথে গত বছরের প্রিভিয়াস ইয়ারের ইনকামের সাথে আপনি অ্যাডজাস্ট করবেন, খরচকে অ্যাডজাস্ট করবেন। ওইখানে জার্নালে লিখে রাখবেন টু অ্যাডজাস্ট দি প্রিভিয়াস ইয়ার এক্সপেন্সেস। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আর যদি মনে করেন যে না অ্যাকুরেটলি অত দরকার নেই, এই বছরে পেমেন্ট করেছি, ক্যাশ আউট হয়েছে এই বছর, আমি এই বছরে এন্ট্রি করব, তাহলে এই বছরের এক্সপেন্সেস কে ডেবিট করবেন, ক্যাশকে ক্রেডিট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। যদি কেউ ধরতে পারে, মানে আপনার এক্সটার্নাল অডিটররা যদি ধরতে পারে তাহলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, ধরতে না পারলে আপনি এই বছরের ভিতরে ঢুকিয়ে দেবেন। বুঝতে পারছি স্যার। ওকে, এবার আমরা লেজার শিখবো। লেজার কি জিনিস আমরা কিন্তু আস্তে আস্তে একটু ভিতরে যাচ্ছি। প্রথম বলেছিলাম অ্যাকাউন্ট কাকে বলে, তারপরে আসছি
জার্নাল কাকে বলে, এবার লেজার কাকে বলে। লেজার বলছি দেখেন, এন্টার গ্রুপ অফ অ্যাকাউন্টস, তার মানে অ্যাকাউন্টসটা কিন্তু আমি আগে শিখে আসছি অ্যাকাউন্টস কাকে বলে। তাহলে বলছে দি এন্টার গ্রুপ অফ অ্যাকাউন্টস মেইনটেইনড বাই এ কোম্পানি ইজ রেফার্ড টু কালেকটিভলি অ্যাজ দি লেজার। তার মানে আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলবো লেজার ইজ এ দি collectively accounts, a group of accounts collectively called ledger. A group of accounts collectively called ledger. There are various kinds of ledger. General ledger is one of them. Normally ledger means general ledger. যখনই আমরা কোনো ledger বলবো তখনই আমরা বুঝবো general ledger. কেউ যখন কোন লেজারের কথা বলবে আমরা তখনই ভাববো যে হি মিনস জেনারেল লেজার। দি ফর্ম অফ লেজার আর সেম অ্যাজ ডিসকাশন অফ অ্যাকাউন্ট। আমরা যখন অ্যাকাউন্ট ডিসকাশন করেছি একই জিনিস, একই রকমের। তাহলে আমরা যদি এটা বাংলা করি তাহলে কি বুঝি? আমরা বলছি যে গ্রুপ অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে আগেই বলেছি যে প্লান্ট, ল্যান্ড, বিল্ডিং, মিস্টার রহিম, মিস্টার করিম, ক্যাশ, কম্পিউটার, অল আর দি অ্যাকাউন্ট, তাই না? জি স্যার, অল আর দি অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্ট গুলোকে যদি আমি এক জায়গায় রাখি, কালেকটিভলি এক জায়গায় যদি সংগ্রহ করি, সেটা কি আমি বলবো লেজার। আমরা যদি নন কমার্সের জন্য একটা উদাহরণ দেই, যেমন আপনি একটা বই যদি হাতে নেন, ওই বইটার ভিতরে দেখবেন যে অনেকগুলো চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা নাম আছে। তাহলে আমরা বলি অ্যাকাউন্টিং বুক, ওইটা হলো লেজার, ধরেন ওইটাই লেজার। অ্যাকাউন্টিং বুক মানে আমরা বলি অ্যাকাউন্টিং বুক, তার মানে হলো ভিতরে 16টা চ্যাপ্টার আছে। ওই প্রত্যেকটা চ্যাপ্টার হলো এই যে অ্যাকাউন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার হলো একটা অ্যাকাউন্ট। আর ওই 16টা চ্যাপ্টারকে একত্রে বলে লেজার বা অ্যাকাউন্টিং বুক। বুঝতে কি একটু সোজা হয়েছে কিনা? তার মানে যখনই আমি লেজার বুঝবো বুঝতে হবে যে ওই লেজারটার ভিতরে অনেকগুলো অ্যাকাউন্টস আছে। আর অ্যাকাউন্টস কাকে বলে আমরা আগে শিখেছি, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, ল্যান্ড, বিল্ডিং, ক্যাশ, ইকুইপমেন্ট, কম্পিউটার, দিস আর দি অ্যাকাউন্টস। সেই অ্যাকাউন্টস গুলাকে সবাই খাবো ভাই, একটু মিউট করেন আপনারটা ভাই। সেই অ্যাকাউন্টস গুলাকে আমরা একত্রে বলবো কালেকটিভলি কল্ড লেজার। এবং আমরা উদাহরণ হিসেবে একটা বইকে টেনেছি, একটা বইয়ের ভিতরে 10টা চ্যাপ্টার থাকতে পারে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা অ্যাকাউন্টস বলি এবং 10টা চ্যাপ্টার একত্রে আমরা একটা বইয়ের নাম দেই। অ্যাকাউন্টিং বই বা সীমা বই, এই বই সীমা বই বা অমুক বই আমরা সংক্ষেপে বলি, কিন্তু বইটার ভিতরে হয়তো 10টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলাই হলো একটা অ্যাকাউন্টস। তাহলে লেজার মিনস যে এ গ্রুপ অফ অ্যাকাউন্টস, অনেকগুলো অ্যাকাউন্টস এর একটা গ্রুপ, সেটাকে কালেকটিভলি একত্রে ইজ কল্ড লেজার। তার মানে একটা লেজারের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্টস থাকতে পারে। ক্লিয়ার স্যার? লেজার ইজ এ কিং অফ অল বুকস। লেজার ইজ এ কিং অফ অল বুকস। কিং কেন বলেন, কুইন বলেন না কেন? লেজার ইজ দ্য কম্পাইলেশন অফ অল বুকস। হ্যাঁ, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, এটা বলতে পারেন, কিন্তু কিং বলতো আরেকজনে বলে কেন কুইন বলেন না? তাহলে দুইটাই বলতে হবে, কিং অবলিক কুইন। আমরা কিংও বললাম, কিংও বলার দরকার নেই, আমরা বলি ওই যে কালেকটিভলি বা কম্পাইলেশন অফ দ্য গ্রুপ অফ অ্যাকাউন্টস। অনেকগুলো অ্যাকাউন্ট যদি একত্রে সংগ্রহ করা হয়, এক জায়গায় রাখা হয়, এক জায়গায় বাধাই করা হয়, সেটাকে আমরা বলবো লেজার। লেজারটা ওপেন করলে ওখানে অনেকগুলো অ্যাকাউন্টস পাবো। আমি একটা বই ওপেন করলে অনেকগুলো চ্যাপ্টার পাবো। একটা প্রতিষ্ঠানে কি স্যার একটাই লেজার থাকে? লেজার অনেকগুলো থাকতে পারে, একটা যেটা মেইন লেজার সেটাকে আমরা বলবো জেনারেল লেজার। জেনারেল লেজার একটাই থাকবে স্যার একটা প্রতিষ্ঠানে? হ্যাঁ, একটাই থাকবে প্রতিষ্ঠানে। ওই জেনারেল লেজারের মধ্যে 100টা অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু লেজার একটাই, জেনারেল লেজার। আর এর আন্ডারে আবার ছোট ছোট লেজার থাকতে পারে, হাজারো লেজার থাকতে পারে, সেগুলোকে আমরা বলবো সাবসিডিয়ারি লেজার। যেমন মনে করেন সে অ্যাকাউন্টস রিসিভেবল, আপনি হয়তো বড় ব্যবসায়ী, আপনি মানুষের কাছে 1000 মানুষের কাছে টাকা পান। এখন আপনি কিন্তু জেনারেল লেজারে লিখবেন অ্যাকাউন্টস রিসিভেবল, একটা ফিগার 5 কোটি টাকা। এখন যদি কেউ আপনার মালিক জানতে চায় যে এই 5 কোটি টাকা তুমি কার কার কাছে চাও,
পাও, তখন কিন্তু আপনি যেমন সাবসিডি লেজারে ওই 5,000 মানুষের নাম তখন খুঁজে বের করবেন, দ্যাট ইজ কল্ড সাবসিডি লেজার। আর জেনারেল লেজার মানে হলো আপনার ওই হেডে, দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টস রিসিভেবল হেডে টোটাল আপনি 1 কোটি টাকা মানুষের কাছে পান। ওটা কি সাবসিডিয়ারি লেজার না স্যার? সাবসিডি লেজার, একটা হলো মেইন লেজার বা জেনারেল লেজার, আর একটা হলো সাবসিডি লেজার। আপনার জেনারেল লেজারে পাবেন আপনার টোটালটা। একটা অ্যাকাউন্টস রিসিভেবল উদাহরণ দিলাম, এরকম একটা অ্যাকাউন্টস পেয়েবলও থাকতে পারে, মানুষ আপনার কাছে পায়, হাজারো মানুষ পেতে পারে। এই হাজারো মানুষের নাম আপনার জেনারেল লেজারে আসবে না, আসবে তাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যদি আপনি আবার ছোট ছোট লেজার ওপেন করেন, সেগুলোকে বলা হয় সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজার। তাহলে জেনারেল লেজার ইজ দি মাদার অফ দি সাবসিডিয়ারি লেজার। সাবসিডিয়ারি লেজারের মাদার হলো জেনারেল লেজার। আমরা যদি জেনারেল লেজারকে ভাঙি, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো সাবসিডিয়ারি লেজার পেতে পারি, কিন্তু সাবসিডিয়ারি লেজার কি জিনিস আর জেনারেল লেজার কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা বারবার উদাহরণ বলেছি অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা ইটস এ কমন নেম অ্যাকাউন্টস রিসিভেবল, কিন্তু এর ভিতরে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার রহিম, মিস্টার করিম, এরকম হাজারো নাম থাকতে পারে। ওই নামগুলো কিন্তু আমি প্রত্যেকটা নাম কিন্তু লিখি না এখানে। জেনারেল লেজার লিখছি অ্যাকাউন্টস রিসিভেবল, আমি যখন সাবসিডিয়ারি লেজারে যাব তখন পাবো মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার রহিম, এগুলো পাবো তখন। তাহলে স্যার ওই জেনারেল লেজারে ওই সংশ্লিষ্ট সাবসিডি লেজারের একটু বর্ণনা থাকবে স্যার তাহলে? রাইট, ওই জন্যই বললাম যে আপনি যখন তো সাবসিডি লেজার খুঁজে পাওয়া যাবে না। না, আপনার জেনারেল লেজার তো অ্যাকাউন্টস রিসিভেবল, মানে মানুষের কাছে আপনি টাকা পান। এখন আপনার মালিক যদি জানতে চায় কার কাছে পান, সেটা জানতে গেলে আপনাকে যেতে হবে সাবসিডিয়ারি লেজারে। জি স্যার। এই জন্য আমরা অনেক সময় কিন্তু বলেছি যে জার্নালের সময় অনেক সময় বলছি যে অ্যাকাউন্টস রিসিভেবল নাম দিয়েছি। যেমন আমরা গত জার্নালের সময় ধরো না, এগুলো তো আমরা জার্নাল যদি দেখি, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল বা এই যে দেখেন মিস্টার আলিজ অ্যাকাউন্ট, আমি কিন্তু মিস্টার আলিজ অ্যাকাউন্ট না লিখে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে পারতাম, লিখে নিচে মিস্টার আলীর নামটা লিখতে পারতাম। আমি লিখি না কারণ ওই সময় আপনি বুঝবেন না সেই জন্য, কিন্তু আমি যদি এখানে লিখে অ্যাকাউন্টস রিসিভেবল লিখে নিচে যদি আলী লিখি, তাহলে বুঝাবে অ্যাকাউন্টস রিসিভেবল হলো জেনারেল লেজার আর মিস্টার আলী হলো সাবসিডিয়ারি লেজার। আবার স্যার একটু রিপিট স্যার। মানে এই যে দেখেন এখানে মিস্টার আলীর নামটা লিখেছি না? জি স্যার। অর্থাৎ সেল, এই যে বিক্রি করেছে, জি স্যার, বাকিতে বিক্রি করেছে মিস্টার আলীর কাছে, এই জন্য আমরা আলীর নাম লিখেছি আর সেলস অ্যাকাউন্ট লিখেছি। কিন্তু আমি যদি এখন লেজার সিস্টেমে যাই, তাহলে এখানে মিস্টার আলীর নাম লিখবো না, লিখবো জেনারেল লেজার অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল লিখে নিচে লিখবো মিস্টার আলীস অ্যাকাউন্ট, তাহলে বুঝাবে মিস্টার আলী হলো সাবসিডিয়ারি লেজার আর অ্যাকাউন্টস রিসিভেবল হলো জেনারেল লেজার। হ্যাঁ, সেই রকমের। তো কাজেই যে কোনো এই যে মিস্টার এই যে বাবুলস অ্যাকাউন্ট, এখানে আমরা বাবুলস অ্যাকাউন্ট না লিখে এখানে আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখতে পারতাম, লিখে যদি আবার নিচে আবার একটু ছোট্ট করে বাবুল লিখতাম, তাহলে বাবুল হয়তো সাবসিডিয়ারি লেজার আর অ্যাকাউন্টস পেয়েবল হলো জেনারেল লেজার। জেনারেল লেজার, রাইট। জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। একটা সাবসিডিয়ারি লেজার হচ্ছে বাচ্চা লেজার আর কি স্যার? রাইট। মানে জি। নাও দি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স কি জিনিস? ট্রায়াল ব্যালেন্স বলেছি যে ট্রায়াল ব্যালেন্স ভালো করে যদি না বোঝেন নেক্সটে কিন্তু আরেকটা জিনিস বুঝবেন না, এই জন্য ট্রায়াল ব্যালেন্সটা বুঝতে হবে। ট্রায়াল ব্যালেন্স হলো, জি, এ ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস। লিস্ট অফ অ্যাকাউন্টস এর অর্থ কি স্যার? একটা ওই হিসাবের একটা তালিকা। হিসাবের তো তালিকা না, এখানে অ্যাকাউন্টস বলতে কিন্তু হিসাব বুঝায় না। এখানে অ্যাকাউন্টস বলতে আপনি যে ওই যে জেনারেল লেজারে যে নামগুলো ছিল বা সাবসিডিয়ারি লেজারের নামগুলো, নামের তালিকা, রাইট, যেই অ্যাকাউন্ট গুলো ছিল, এই অ্যাকাউন্ট কিন্তু আমরা যে অ্যাকাউন্ট পড়ে আসছে সেই অ্যাকাউন্ট। তাহলে এখন আমরা অনেক কয়েকটা অ্যাকাউন্টের নাম বলি তো, কয়েকটা অ্যাকাউন্টের নাম।
রহমান হিসাব, ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল। আপনি সবসময় তিনটে অ্যাকাউন্ট মনে করে অ্যাকাউন্ট গুলোর নাম বলেন, পার্সোনাল মনে করে, রিয়াল মনে করে, নমিনাল মনে করে। নমিনাল, পার্সোনাল। না এভাবে না, আপনি পার্সোনাল মনে করে বলেন মিস্টার রহিম, মিস্টার করিম। আপনি রিয়াল মনে করে বলেন ল্যান্ড, বিল্ডিং, ক্যাশ। আপনি নমিনাল মনে করে বলেন পারচেজ, সেলস, এরকমের। তো এখন এই যে আমরা এই যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে লিস্টটা আমরা একটা লিস্ট করি, ওই লিস্টটা কি বলা হয় ট্রায়াল ব্যালেন্স। কি নিয়ে লিস্ট করি? নাম নিয়ে, নামও থাকে এন্ড দেয়ার ব্যালেন্স, তাদের যে ফিগারটা থাকে, নামের এগেইনস্টে একটা ফিগার থাকে, সেই ফিগারটা এট এ গিভেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে, মানে অ্যাকাউন্টিং পিরিয়ড অর এট দি এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড, অথবা বছরের শেষে যখন আমরা অ্যাকাউন্টস গুলোর তালিকা করি উইথ দেয়ার ব্যালেন্স। অ্যাকাউন্ট মানে হলো আগে বললাম ল্যান্ড, বিল্ডিং, এরকম লিখলাম, সামনে লিখলাম ফিগারটা। এই যে তালিকাটা যেই কাগজে লিখবো, যে তালিকাটা করব, সেই তালিকাটাকেই বলা হয় ট্রায়াল ব্যালেন্স। আমরা কি স্যার এরকম বলতে পারি যে লিস্ট অফ নেম অফ অ্যাকাউন্টস? Name of accounts and their balance. জি স্যার, লিস্ট অফ নেম অফ অ্যাকাউন্টস এন্ড देयर ব্যালেন্স। অফের পরে স্যার একটা নেম অফ লাগাই দিই স্যার। দেন অসুবিধা নাই, আপনি যেভাবে ক্লিয়ার হন। কিন্তু কখন? ফর এ গিভেন টাইম অর এট দি এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড। জি স্যার, আপনার পরে বগুলো সব ঠিক রাখলাম স্যার। হ্যাঁ, এখন আবার বলছে দেখেন, দি অ্যাকাউন্টস আর লিস্টেড উইথ ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স। শুধু লিখলেই হবে না, আপনার ডেবিট গুলো লিখতে হবে এক সাইডে, ক্রেডিট গুলো লিখতে হবে আরেক সাইডে। জি স্যার। দি অ্যাকাউন্টস আর লিস্টেড, ওই যে আগে যে লিস্ট করলেন সেই লিস্টটা কিভাবে করবেন? ডেবিট লিখবেন এক পাশে, ক্রেডিট লিখবেন আরেক পাশে। সেটা কি বলা হবে? ডেবিট বাম পাশে, ক্রেডিট ডান পাশে। রাইট। দি টোটাল অফ দি টু কলাম, দুইটা কলামের টোটাল মাস্ট বি ইন এগ্রিমেন্ট। দুটো পাশ অবশ্যই সমান হবে, ডেবিট যা হবে ক্রেডিটও তাই হবে। দ্যাট ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্সের সংজ্ঞা বলতে গেলে আমরা অনেক কথাই আছে, যে লিস্ট অফ দি অ্যাকাউন্টস কন্টেইনিং দেয়ার ব্যালেন্সেস উইথ ডেবিট এন্ড ক্রেডিট। স্যার ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল, এটাকে তো আমরা আরেকটা নামও পড়ছি স্যার, গোল্ডেন রুল। না না না, ওইটার সাথে এটা মিল নেই স্যার। অ্যাকাউন্টিং পিরিয়ডের কথা যেটা বলছে, গোল্ডেন রুল তো আমরা শিখেছি যে কে ডেবিট হবে, কে ক্রেডিট হবে, সেইটা হলো গোল্ডেন রুল। জি স্যার, ওই যে অ্যাকাউন্ট অনুযায়ী। জি, অ্যাকাউন্টকে ভাগ তো করছে গোল্ডেন, ও করছে এই যে গোল্ডেন রুল আমরা পড়ে আসছি। জি স্যার। ফর ডেবিট এন্ড ক্রেডিট অর ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, এই যে তিন রকমের ক্লাস করে আমরা কিভাবে ডেবিট করব, কিভাবে ক্রেডিট করব শিখিয়েছে এই রুলটা। সেই রুলটার নাম হলো গোল্ডেন রুল। আর ইট ইজ এ ট্রায়াল ব্যালেন্স, এটার সাথে ওটার কোনো নেই। গোল্ডেন রুল অনুসারে তো আপনি ডেবিট ক্রেডিট করলেন। জি স্যার। এখন সেই ডেবিট গুলোকে যদি আপনি এক পাশে লেখেন আর ক্রেডিট গুলোকে যদি আরেক পাশে লেখেন, দুই পাশ যদি সমান থাকে, সেটা কি বলা হয়? ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স। বাংলায় রেওয়ামিল বলা হয় জানা স্যার? রেওয়ামিলটা নাই বা করলাম, রেওয়ামিল উচ্চারণ করব। বাংলায় কি বলে বলার শোনারই দরকার নাই ভাই, একটু শুনছিলাম তো এইজন্য ইচ্ছা হচ্ছিল। না না, দরকারই নাই, আমরা ইংলিশে পড়ি, শোনার দরকারই নাই, কনফিউশন হয়ে যাবে। আচ্ছা, ওকে। বাংলা নাম জীবনে ইউজ হবে না। The primary purpose of a trial balance is to prove, প্রমাণ করা, the mathematical equality of debit and credit after posting. অর্থাৎ এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে ম্যাথমেটিক্যালি প্রুভ করা যে অল ডেবিট এন্ড ক্রেডিট আর ইকুয়াল। সেইটা যেই লিস্ট দিয়ে বা যে তালিকা দিয়ে প্রমাণ করে, সেই লিস্টটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। আমরা যদি আমাদের নিজের ভাষায় বলি, the trial balance is a list of some accounts containing their debit and credit balances is shortly called trial balance. Trial balance, the both side of the trial balance must be equal. এতটুকু যদি লিখতে পারেন, আপনি যা মার্ক আছে তাই পাবেন। আপনি যদি এই টোটাল এগুলো না লেখেন, নিজের ভাষায় লেখেন, তাহলেই হবে। আর আপনার এখানে যা বলা আছে এটা তো একই জিনিস স্যার, আপনি যা বললেন এবং লেখা আছে যা একই বিষয় তো স্যার। একই বিষয়, কিন্তু আমি হুবহু কিন্তু এটা বলার সময় বলি নাই। লেখার সময় একটা জিনিস লিখেছি, বলার সময় আরেকটা জিনিস বলেছি। আপনি দেখেন আমরা স্যার আপনি যেটা লিখে দিয়েছেন এটাই বলবো স্যার। বলেন, কিন্তু আপনি যখন বুঝবেন তখন আর এইটা ভুলে যাবেন, ভুলে গিয়ে আপনার মনের মতনই আপনি লিখবেন।
তখন আপনি বলবেন যে ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস কন্টেনিং দেয়ার ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স। দেখেন আমার আগের কথার সাথে এখন মিল নেই, কি বলছে আগে মনে নাই স্যার। সো দ্যাট কি জন্য? টু প্রুভ দি ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটি অফ দি বোথ সাইড, ডেবিট এন্ড ক্রেডিট। ওই যে বোথ সাইড বলছে ওইটাই ডেবিট এন্ড ক্রেডিট হয়ে গেছে। জি স্যার, জি স্যার। সো দ্যাট আমি 5 বার বলে 5 রকমেরই হবে, কারণ আমি তো স্যার স্যার আপনার টাইম অলরেডি ক্লোজ হয়ে যাচ্ছে, গেছে টাইম শেষ হয়ে যায়। ওকে, তাহলে ট্রায়াল ব্যালেন্সটা জিনিসটা আমরা বুঝেছি কিনা সবাই? জি স্যার। ওকে, নাও আমরা আজকের আরেকটা জিনিস একটু 1 মিনিট নিয়ে বুঝি, এইটা আবার পরের দিন যাই, এটা সময় লাগবে। সেটা হলো অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। আমরা একটু আগে শিখেছি যে অ্যাডজাস্টিং এন্ট্রি, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি দেখলাম না? জি স্যার। তাহলে বছরের শেষে যদি আমি এই অ্যাডজাস্টমেন্টের আগে যদি ট্রায়াল ব্যালেন্সটা করে ফেলি, ট্রায়াল ব্যালেন্সটা বছরের ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার আগেই করে ফেলছি, ডেবিট ক্রেডিট মিলে গেছে, কিন্তু হঠাৎ দেখলাম যে কিছু আইটেম আমার বাদ পড়েছে যেটা এন্ট্রি করা হয়নি, সেইটা যদি আবার ওই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে যদি ডেবিট ক্রেডিট করে পুনরায় আবার সমস্ত অ্যাকাউন্টস এর ব্যালেন্স নিয়ে যদি আবার একটা ট্রায়াল ব্যালেন্স করি, that trial balance is called adjusting trial balance. So that when a trial balance is prepared after posting all kinds of adjustment entry of a given time or at the end of an accounting period, একটা নির্দিষ্ট সময়ের পর বা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের পরে সমস্ত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পোস্টিং দেওয়ার পরে যদি আবার একটা ট্রায়াল ব্যালেন্স করা হয়, সেটাকে বলা হয় অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। ক্লিয়ার? দুইটা তো একই রকম হইতে পারে স্যার? না, একরকম হতে পারে না। এটা হলো সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো কোনো অ্যাডজাস্টমেন্ট আমি করি নাই, অথবা করছি ঠিকই, তারপরও 2-1টা রয়ে গেছে। যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে তো আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করবই না। আমরা আফটার অল কাইন্ডস অফ অ্যাডজাস্টমেন্টের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, যদি আমি ট্রায়াল ব্যালেন্স করার পরে যদি আবার অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমাকে, জি স্যার, ট্রায়াল ব্যালেন্সটা করে ফেলছি, এখন যদি আবার আমি এন্ট্রি দেই তাহলে আমি এটা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স করব। পার্থক্য থাকবে স্যার। আর যদি এন্ট্রি না দেই তাহলে তো আমার মানে আগে যদি সব দিয়ে ফেলি তাহলে তো আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দরকারই হবে না, শুধু ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ট্রায়াল ব্যালেন্স দিয়ে কাজ হয়ে যাবে। আর যদি দেখি যে না ট্রায়াল ব্যালেন্সটা করার পরে অ্যাডজাস্ট করার দরকার পড়তেছে, আবার অ্যাডজাস্টমেন্ট করার দরকার হচ্ছে, হঠাৎ করে অ্যাকাউন্টস করা, হ্যাঁ হঠাৎ করে একটা জিনিস আবার পেয়ে গেলেন, একটা কাগজ যেটা হয়তো আপনার আগে ছিল না, সেটার জন্য আবার একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করে আবার যদি ট্রায়াল ব্যালেন্স করেন সেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। আমরা আজকের এই পর্যন্তই। জি বলেন। এই যে এটা আমরা যে শিটটা প্রথম দিন পেয়েছিলাম সেটা হচ্ছে মিউট করে নেন আপু, সেশন 5 পর্যন্ত অন্যরকম কিছু খাবে কিনা জিজ্ঞেস করে বাইরে থেকে নিয়ে। জি বলেন। অন্যরকম কিছু খাবো না। জি বলেন। সেশন 5 পর্যন্ত মেইল করা হয়েছিল, ওইটুকুই পাইছি। তো বাকি সেশনের ইয়েগুলোর মানে টপিকস গুলো তো মেইল করা হবে স্যার, করে দিবে আবার ইনশাআল্লাহ। আমরা তো ক্লাস সেশন 4 চলতেছে, নেক্সট ক্লাসে সেশন 5 তার আগে হয়তো পেয়ে যাবেন। আরেকটা জিনিস স্যার, যে এন্ট্রি ব্যাপারটা স্যার